বলতেন যে মহাসমুদ্র থেকে এক বালতি জল নিলে সমুদ্রের কিচ্ছু এসে যাবে না। ওস্তাদ আলী আকবর খান সাহেব উনি বলছেন যে আমি 40 বছর বয়স পর্যন্ত মিউজিককে হেট করতাম। কোনো এরকম পারফরমেন্স হচ্ছে যেই পারফরমেন্সে মনে হচ্ছে যে আজকে না কিছু একটা অন্য কিছু হিট হয়েছে, আজকে কিছু একটা অন্যরকম হচ্ছে? যদি জীবনে একবার সাটা লেগে যায় তাহলে ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ থাকবেন। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করতেন যে এখনো আপনি কি শেখেন এত বছর? এটা তো মহাসমুদ্র মানে এক জীবনে শেষ করা যায় না। সেই সাউন্ডটাতে আমরা আমি প্রত্যেকটা টেনশন হতো, যদি এই শটটা ঠিক না হয় প্রডিউসার বলবে কি হলো, এত ফিট গেল। এখন অনেকে জিজ্ঞেস করে আপনার এত স্টেজে বাজাচ্ছেন, এখন আপনাদের নার্ভাস লাগে? হ্যাঁ, তার কারণ সুরটা লাগার ব্যাপারটা না, এটা একটা সিঙ্গেল থ্রেডের উপর দিয়ে হাঁটার মতো। তার মানে আপনি বললেন যে ঈশ্বরের কথা, মিউজিকের সঙ্গে তো একটা ডিভিনিটিরও যোগাযোগ আছে বলে অনেকেই বলেন। সেই মল্লারগুলোর প্রত্যেকটা আলাদা রূপ, কিন্তু ঠিক নট মল্লার একটু চঞ্চল অঙ্গে। একদম। তোমাকে মনে রাখতে হবে, একদিন তুমি পান্তা ভাত খেতে পারো, পরের দিন তুমি বিরিয়ানি খেতে পারো, আবার ইউ হ্যাভ টু গো ব্যাক টু পান্তা। সুতরাং সেই মনোভাবটা যেন থাকে। যারা এই পথটা না পেরিয়ে এসেছেন তারা কিন্তু জীবনের একটা দিক দেখেননি। হ্যাঁ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আজকে আমাদের সঙ্গে কে আছেন সেটা আপনারা অলরেডি দেখেছেন। ইনি একজন বেশ বিখ্যাত মানুষ, বেশ বিখ্যাত সরোদ প্লেয়ার, সরোদ বাদক, এবং তিনি সম্প্রতি পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন। এবং তার একটা দীর্ঘ জার্নির পর তিনি আজকে এই জায়গায় আছেন। তিনি পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। ওনার সঙ্গে আমার আলাপ হয় একটি অনুষ্ঠানে গিয়ে। ওনার বাজনা ছিল সেখানে, মল্লার উৎসবে। সেখানে উনি এবং পণ্ডিত কুমার বোস বাজাচ্ছিলেন। তো উনি তারপর ওনার সঙ্গে আমার যোগাযোগ হয়, এবং আমার মনে হয় এই মানুষটির যে জার্নিটা, এই মানুষটির যে মিউজিক্যাল জার্নিটা, সেটা একটুখানি যদি ধরে রাখা যায় সেটা খুব ভালো লাগবে। সো আজকের এপিসোডে আমাদের সঙ্গে আছেন তেজেন্দ্র নারায়ণ মজুমদার। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। আজকে কিছু কিছু দিন হয় যেগুলো খুব স্পেশাল হয়, যে দিনগুলোতে খুব আনন্দ হয়। আজকে সেই দিনটার মধ্যে একটা দিন। আজকে আমার সঙ্গে সোল কানেকশন পডকাস্টে এসছেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, এবং এটা আজকে আমার জন্য খুব ইন্টারেস্টিং। আশা করি আপনাদের জন্য এটা খুব একটা ভ্যালুয়েবল এপিসোড হতে যাবে। প্রথম কথা, পণ্ডিতজি ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর গিভিং দিস টাইম। আপনি এসছেন, থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো আছি, আর বিশেষত আজকে এখানে এসে আরও ভালো লাগছে। অনেকগুলো পডকাস্ট দেখেছি, খুব কোয়ালিটি পডকাস্ট, যতগুলো আমি দেখেছি তার মধ্যে দিস ইজ ওয়ান অফ দেম। থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ এখানে আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই সোল কানেকশন পডকাস্টে জেনারেলি ছোটোবেলা দিয়ে শুরু করি। তো আমি জানতে চাইবো একদম ছোটোবেলাটা কিভাবে কেটেছে, এবং ছোটোবেলা সম্পর্কে কি কি স্মৃতি খুব স্পষ্ট? ছোটোবেলাটা আমার বাড়িতে গান বাজনা ছিলই। আমার বাবা প্রফেশনাল মিউজিশিয়ান ছিলেন, সেতার বাজাতেন। আমার ঠাকুরদাও প্রফেশনালি ছিলেন না, কিন্তু উনি আমার প্রথম গুরু, বিভূতিরঞ্জন মজুমদার। এবং আমার ঠাকুরদার বাবা, উনিও গান বাজনায় ছিলেন, কেউই কিন্তু প্রফেশনালি ছিলেন না। আচ্ছা। আমার ঠাকুরদার বা তার আগের প্রজন্মটা এখানে নয়, বাংলাদেশে, পাবনার। আচ্ছা। তো আমি শুনেছি, আমি যখন জাস্ট হামাগুড়ি দিচ্ছি তখন থেকেই গলায় সুরটুর করি, গাইটাই ইত্যাদি। এবং আমার বাবার ইচ্ছে ছিল, বা সবারই ইচ্ছে ছিল একটু গান গাইতে পারে, কিন্তু আনফর্চুনেটলি আমার দুবার ডিপথ্রিয়া হয়। একটা 1 বছর বয়সে, একটা 6 বছর বয়সে, 5 বছর বয়সে। তো গলাটা ঠিক ছিল না। তো সেই জন্য প্রথম থেকেই ওই আমাদের বাড়িতে সাধারণত প্রথমে একটু তালটা শেখানো হয়, আর সুরের জন্য যে একটু গান গাওয়া, একটু কোনো ইনস্ট্রুমেন্ট। তো আমার বাবা যেহেতু সেতার বাজাতেন, আর বাবা আমার ঠাকুরদার 7 ছেলেমেয়ের মধ্যে সব থেকে বড় ছিলেন, অনেক দায়িত্ব ছিল। যেমন হয় সেই সময় একটা ওই দেশ থেকে আসা একটা ফ্যামিলি, তাকে
বড় করা, তার লালন পালন ইত্যাদি আমার ঠাকুরদা একমাত্র তখন রোজগেরে। তো এইসব নিয়ে বাবা সেতার বাজাতেন, অনেক বড় বড় গুরুদের কাছে শিখেছেন উনি, দাবির খান সাহেব, বীরেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুরেশ চক্রবর্তীদের কাছে শিখেছেন, কিন্তু সামহাও উনি পিওর ক্লাসিক্যালে থাকতে পারেননি। বাবা উদয় শঙ্করজির সঙ্গে 1962-তে সারা পৃথিবী ঘুরেছেন। আচ্ছা। এবং উনি কমার্শিয়াল মিউজিকে অর্থাৎ নৃত্যনাট্য জগৎ এবং অন্যান্য যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের তে উনি খুবই পপুলার ছিলেন। বাবার নাম রঞ্জন মজুমদার। তারপর যখন ওরা ঠিক করেন আর কি, মানে আমার কোনো এই ছিল না, বাই ডিফল্ট ঠিক হয়ে যায় আমি কী বাজাবো, কী শিখবো। তো বাবার খুব, যেহেতু উনি সেতার বাজাতেন এবং ওনার খুব স্ট্রাগলিং লাইফ ছিল, বাবা চাননি সেতার না অন্য কিছু বাজান। তখন ঠিক হয় যে আমি শরৎ বাজাবো, কিন্তু 3-4.5 বছর বয়সে শরৎ তো যথেষ্ট বড় যন্ত্র, হ্যাঁ, তো কি করে হবে। তখন আমার ঠাকুরদা, ওনার দূরদর্শিতা ছিল, উনি তখন আমায় ম্যান্ডোলিন শিখিয়েছিলেন। ম্যান্ডোলিনে ক্লাসিক্যাল শিখিয়েছিলেন, একদম উচ্চাঙ্গ সঙ্গীত, হিন্দুস্তানি ক্লাসিক্যাল। তার সঙ্গে সঙ্গে আমি তবলাও শিখছিলাম। আচ্ছা। তারপরে আমার ছোট কাকা শুভ্রাংশু মজুমদার, উনি আমার প্রথম এবং প্রধান ওস্তাদ বাহাদুর খান সাহেবের ছাত্র ছিলেন। তো তার কাছে আমি ইনিশিয়ালি কিছু জিনিস দেখি, তারপর আমাকে আমার ওস্তাদের কাছে নিয়ে যান আমার বাবা। সেখানে ওস্তাদ বাহাদুর খান সাহেব, তখন তো ওনার একদম পিক টাইম, শেখানোর সময় কোথায় তখন। যাই হোক, উনি 6 মাস সময় নিয়েছিলেন যে আমাকে শিষ্য হিসেবে নেবেন কি নেবেন না। তারপরে একদিনকে উনি ডেকে বললেন, না আমি আপনার ছেলেকে নিলাম। সেই থেকে শুরু। এটা কোন বয়সে? আমি তখন কত হবে, 9-10 শব্দ। আচ্ছা। তারপর থেকে চলছে। তারপর থেকে ওনাকে আমরা খুব আনটাইমলি হারিয়েছি। 1989-এ উনি চলে যান। ততদিন পর্যন্ত আমি ওনার কাছে ছিলাম এবং আমার খুব সৌভাগ্য যে উনি যেভাবে আমাকে শিখিয়েছেন, একবারে নিজের পুত্রের মতো শিখিয়েছেন। শুধু মানে বাজনা শেখানো নয়, আমাদের সঙ্গীতের সবথেকে বড় কথা যে সাহাবাত শেখানো, সহবত, তামিজ শেখানো, কীভাবে তামিজ তাহজিব খুব ইম্পর্ট্যান্ট আমাদের মিউজিকের জন্য। যে এত বড় বড় মানুষদের সঙ্গে উনি কাজ করেছেন, প্রোগ্রাম করেছেন, আমাকে নিয়ে যেতেন কীভাবে তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তো সেইটার পর উনি চলে যাওয়ার পরে তখন একটা খুব বাজে অবস্থা ছিলাম আমি, কারণ আমাকে উনি তখন একেবারে মানে একটা অ্যাডভান্স স্টেজে শেখাচ্ছেন। প্রায় আমি ওনার কাছে 18 বছর ছিলাম। তারপর আমি কিছুদিন আমি চেষ্টা করছিলাম যে আর কি করা যায়, আরও উপরে মানে ওস্তাদ আলিবর খান সাহেবের কাছে যাওয়ার জন্য। তারপর ওই সময়টা একটু গ্যাপ যায়, তখন আমি অজয় সিংহ রায় মশাইয়ের কাছে, উনি অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন, ওনার কাছে যাই, বছর 2-2.5 শিখি। তারপরে ওস্তাদ আলিবর খান সাহেব, আচ্ছা, ওনার কাছে, সেটাও শেষ দিন পর্যন্ত। এটা কোন বয়সে, কিরম সময় আপনি ওস্তাদ ওনার কাছে গেছি আমি 1992 সালে। আচ্ছা। আর বাবা মানে ওস্তাদ আলিবর খান সাহেবকে আমরা বাবা বলতাম। উনি চলে গেছেন 2009 ওই পর্যন্ত। তার মানে পুরোটা সময় জুড়েই আপনি ওনার সঙ্গে ছিলেন। এই যে আপনি দুজন এমন মানুষের কথা বললেন যারা সঙ্গীত জগতের নক্ষত্র বলা যায়, এই যে ছোটোবেলায় একটা জিনিস বললেন যে তেহজিব শেখা খুব জরুরি ছিল। ক্লাসিক্যাল মিউজিকে এটা বারবার বলা হয় যে তেহজিব, আদব, হ্যাঁ, এবং সম্মান দেওয়া, এই ব্যাপারটা খুব শেখা দরকার। এটা আলাদা করে কেন শেখা দরকার? এটা এবং আমি বেশ কিছু মানুষের কাছ থেকে শুনেছি সেটা মিউজিকেও এফেক্ট করে। হ্যাঁ, সেটা কিভাবে করে আপনার কাছে, সেটা কি? কারণ হচ্ছে যে প্রথম কথা, এই সঙ্গীতটার মূল কথা হচ্ছে যে সারেন্ডার। ইফ ইউ কান্ট সারেন্ডার এই সাবজেক্টটা, এবং তার প্রথম কথা এই যে সাবজেক্টটার প্রতি ওই শ্রদ্ধা, ওই সম্মানটা, ওই রেভারেন্স না থাকলে আমি কিচ্ছুই করতে পারবো না।
আমার গুরু একটা কথা বলতেন যে মহাসমুদ্র থেকে এক বালতি জল নিলে সমুদ্রের কিচ্ছু এসে যাবে না, কিন্তু তুমি সেই সমুদ্রে কতটা জল নিয়ে তুমি কতটা নিজেকে অবগাহন করার ক্ষমতা তোমার আছে, সেইটা দিয়েই কিন্তু তোমার আস্তে আস্তে তোমার নিজের জায়গাটা একটু একটু করে ভরবে। এবং সেইখানে সবার আগে আমাদের ইন্ডিয়ান ফিলোসফিতেও আছে যে আমরা গুরুর কাছে আমরা নিজেদের সমর্পণ করছি, অর্থাৎ গুরু সমর্পিত হলেই গুরু কিন্তু তখন তার জিনিস তাকে দেবেন, যে তিনি বুঝবেন যে এ সত্যি সত্যি জিনিসগুলো নেওয়ার মতো কি না। এটা কিন্তু ভাইসি ভার্সাও, যে গুরু খোঁজেন শিষ্যকে, শিষ্য যেমন গুরুদের খোঁজে, গুরুও তেমন শিষ্যকে খোঁজেন। ঠিক। তো এই জিনিসটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই আদান প্রদান এই ব্যাপারটা হয় না। এবং আর একটা জিনিস বলি যে আমাদের শাস্ত্রে বা আমাদের যে কালচার তাতে গান্ডা বন্ধন বলে একটা কথা আছে। এই গান্ডা বন্ধন যারা পুরনো পণ্ডিত ওস্তাদরা মানতেন যে শিষ্যকে গান্ডা মারছি তার সঙ্গে এমন একটা আত্মিক সম্পর্ক হচ্ছে যে আমি যদি একে না শেখাই তাহলে এর বদদুয়া আমাকে লাগবে, শ্রাপ আমাকে লাগবে। সুতরাং আমার দায়িত্ব হচ্ছে আমি আমার জিনিস শিষ্যকে দিয়ে যাব। তো এই যে একটা সম্পর্ক, গুরু শিষ্যের সম্পর্ক। এবং আরেকটাও সবাই জানেন এটা, যে আমাদের যে মিউজিক যেটা হুইচ ইজ ইউনিক, যে গুরু শিষ্য পরম্পরা ছাড়া কোনোভাবে এই গান বাজনা শেখা যায় না, কারণ নাথিং ইজ রিটেন। কিছু কম্পোজিশনস আছে সেইগুলো হয়তো লিখে রাখতে পারেন, কিন্তু এছাড়া যা আছে সব কিন্তু গুরুর মুখ থেকে শুনে বাই হার্ট শিখতে হবে, নাহলে এই জিনিসটা পাওয়া যাবে না। তো এই গুরুমুখী বিদ্যা, এই জন্য বলে গুরুমুখী বিদ্যা, এই বিদ্যা শেখার জন্য সেই সমর্পণটা যদি গুরুর কাছে না দেওয়া হয় সমর্পণ নিজেকে না করা যায়, তাহলে কিন্তু সেই তার যে রিভার্সেবল যে প্রসেসটা সেটা বোধহয় কমপ্লিট হবে না। সেই জন্য আমার মনে হয় যে গুরুরাও শিখিয়েছেন বা শেখান যে কিভাবে কার সঙ্গে সহবত কীভাবে করতে হবে, সেই সম্মান দিয়ে কথা বলা, কোথায় বুঝতে হবে, সেই সমর্পণ, সেই শ্রদ্ধা, সেটা দিয়ে কিন্তু সেইটার অনুযায়ী কিন্তু একজন মানুষের শিল্পী সে যখন জিনিসটা প্রডিউস করছে সেইটা কিন্তু বোঝা যায় যে সে কতটা শ্রদ্ধা দিয়ে, সে কতটা ডুবে তার শিল্পটা প্রদর্শন করছে। হ্যাঁ, কারণ আপনি একটা কথা বললেন যে সত্যি তো এরকম মানে রিটেন এই মিউজিকটাই তো একটা ফিলোসফির মতো, মানে ক্লাসিক্যাল মিউজিকটা যতদূর কি বলবো অনুধাবন, মানে দর্শক হিসেবেও তো মিউজিকটা একটু বুঝতে হয়, বোঝার চেষ্টা করতে হয়, কিচ্ছু বুঝি না এখনো অবধি, বাট যতটুকু বোঝার চেষ্টা করেছি তাতে মনে হচ্ছে যে এটা একটা দর্শন নিজেই, এবং সেটা একটা জীবনকেও ডিফাইন করে দেয় কোথাও না কোথাও। হ্যাঁ, মানে এটা না যত দিন যায়, আমার গুরুদেব মানে স্যার সম্রাট উস্তাদ আলিবর খান সাহেবের কথায় বলছি, উনি নিজে বলেছেন যে ওনার যখন 40 ক্রস করে গেছে তখন উনি পিক মানে একেবারে রবিশঙ্কর আলিয়াগর বলতে সারা পৃথিবী কিনে ফেলেছেন, মানে সারা পৃথিবীর লোকজন পাগল এদের দুজনের জন্য। সেই ওস্তাদ আলী আকবর খান সাহেব উনি বলছেন যে আমি 40 বছর বয়স পর্যন্ত মিউজিককে হেট করতাম, মানে ইন দ্য সেন্স যে উনি একটা বাজাতে হবে বাজিয়ে দিচ্ছি, এই জায়গা ছিল 40 বছর বয়স অবধি। কিন্তু 40 বছর বয়সের পর আস্তে আস্তে বুঝতে শিখলাম যে এখন আমি সাটা খুঁজে পাইনি, সাটা অরিজিনালি লাগছে না, যে সাটার খোঁজে আছি আমি। কিন্তু আনফর্চুনেটলি বাই দ্যাট টাইম আই হ্যাভ বিকাম ওস্তাদ আলী আকবর খান। আচ্ছা, তো এটা যদি উনি বলতে পারেন, এবং শেষ দিন পর্যন্ত একজন অনুষ্ঠান করেছেন ওনার সামনে, তা উনি জিজ্ঞেস করেছেন যে আপনি একটু কিছু বলুন কি করতে হবে, তখন বললেন যে যদি জীবনে একবার সাটা লেগে যায় তাহলে ভগবানের কাছে
অনেক কৃতজ্ঞ থাকবেন। এটা বলছেন, এটা ওস্তাদ আলিবুর খান সাহেব। তো ওনাদের এইটা, এবং আমি এখন তো আস্তে আস্তে বয়স বাড়ছে, বয়সের সঙ্গে সঙ্গে উনি অনেক কথা বলেছেন, আমার আগের গুরুও বলেছেন যে এখন যেগুলো বলছি সেগুলোর মানে এখন বুঝবি না, যত দিন যাবে তত বুঝতে পারবি এইগুলো, ওই সময় দেখবি। আমি এখনও অনেক কিছু রেয়াজ করি যেগুলো আমি এখনও বাজাতে পারি না, যেগুলো শিখেছি আজ থেকে 30 বছর আগে। অনেক রাগ যে দৃষ্টিভঙ্গিতে আমাকে শিখিয়েছেন, তখন শিখিয়েছেন সেই যে দৃষ্টিভঙ্গিতে, যে ভিউজ নিয়ে, একটা বার্ডস আই ভিউ নিয়ে ওরা দেখতে পেতেন যে এই রাগটা কি, রাগ হচ্ছে মিনিমাম 5টা নোট হতে হয়, এটাকে এইভাবে ডিফাইন করা হয়। স্ট্রাকচারালি একটা রাগ হচ্ছে মিনিমাম 5টা নোট থাকতে হবে, আর হয় মধ্যম থাকবে, নয় পঞ্চম থাকবে, বাকি 5 থেকে 12টা নোটের মধ্যে থাকবে। এটা হচ্ছে স্ট্রাকচারালি একটা মেলোডি। কিন্তু এর মধ্যে যে কত কিছু আছে, মানে এক সুর একটা স্বর শুধু লাগানোর জন্য যেভাবে আমি আদা করছি, সেইটা একটা স্বর দিয়ে বোঝানো যাবে যে এইটা রাগটাই, রাগের একটা স্বর দিয়ে? হ্যাঁ, একটা স্বর শুধু বাজানো হলো বা গাওয়া হলো, তাতে বোঝা যাবে এটা এটা বিলাবল, না এটা বেহাগ, নাকি এটা কল্যাণের গান্ধার, নাকি এটা পূর্বীর গান্ধার, বোঝা যাবে। তো সেইগুলো তখন বলতেন। এখন পারি না পারি একটু একটু এই মানে 5-7% বুঝতে পারি যে এইটা এরম হলে এই ব্যাপারটা দেখা যাবে, এইটা হলে ব্যাপারটা দেখা যাবে। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করতেন যে এখনও আপনি কি শেখেন এত বছর? আমি সেটাই, একই রাগ শিখছি, কিন্তু তার এত রাস্তা, এতভাবে ওনাদের দৃষ্টি দিয়ে ওরা দেখেছেন, সেইটা কিছুটা বোঝার চেষ্টা করি। এবং সেই যে একটা স্বর থেকে আরেকটা স্বরের মাঝের যে পজ, কতটা পজ দিলে ওই আগের স্বরের এফেক্টটা থাকবে, কোন জায়গাটা একটা স্পর্শ স্বর দিয়ে আমি যাচ্ছি, স্পর্শ স্বরটা দিয়ে যাচ্ছি, কিন্তু স্পর্শ স্বরটা দেখা যাচ্ছে না, কখনো একটু দেখা যাবে, কখনো একটু বেশি দেখা যাবে। এইগুলো দিয়ে মানে মানে এটা কি বলবো, এমন একটা সাবজেক্ট না, এটা তো মহাসমুদ্র, মানে এক জীবনে শেষ করা যায় না। যার জন্য একই রাগ শুনছেন আপনারা সেই গত 100 বছর, 50 বছর, 30 বছর ধরে ওই একই রাগ বারবার শুনলেও পুরনো হচ্ছে না। ঠিক। হ্যাঁ, তো এটা মানে এই নয় যে শুধু 4টে কম্বিনেশন করলেই রাগটা হয়ে যাচ্ছে। এই 4টে কম্বিনেশন তো এটা একটা অলংকার, কিন্তু আসল যে সোল অফ দ্য রাগ, দ্যাট ইজ দ্য মিউজিক, সেইটা আমি কতটা বার করে আনতে পারছি, সেইটাই হচ্ছে আসল দর্শন আমাদের উচ্চাঙ্গ সঙ্গীতের। এই যে সোল বললেন, রাগ মানে সোল অফ দ্য রাগ, এই রাগের সোলটা মানে আপনি তো প্রচুর পারফর্ম করেছেন, প্রচুর মানে অগুন্তি। এই কোনো এরকম পারফরমেন্স হচ্ছে যেই পারফরমেন্সে মনে হচ্ছে যে আজকে না কিছু একটা অন্য কিছু হিট হয়েছে, আজকে কিছু একটা অন্যরকম হয়েছে, এরকম হয়েছে? সেটা হয় না তা নয়, মানে আমি দেখেছি যে অনেক প্র্যাকটিস করে গেলাম রাগটা, আমি যেগুলো বাজালাম বাড়িতে বা রেয়াজ করে গেলাম সেগুলো একটাও হলো না, কিন্তু একটু অন্যরকম হলো এবং একটু বেশ আনন্দ হলো। মানে ভেতর থেকে আমি যদি নিজে ভেতর থেকে আনন্দ না হয়, আমি লোকে আনন্দ পাচ্ছে কিনা আমি বুঝবো কী করে? সব থেকে বড় কথা হচ্ছে যে আমি যেটা বার করছি সেটাতে ওয়েদার আই অ্যাম স্যাটিসফাইড উইথ দ্যাট, আমি নিজেকে খুশি করতে পারছি কিনা। তো সেইটা হচ্ছে সোলফুল মিউজিক, যে আমার নিজের আত্মাটা আমি যেটুকু করতে পারলাম। কোনো দিনই হয় না আমি যেটা চাই তার একটা ক্ষুদ্র ভগ্নাংশ হয়তো হয়, কিন্তু কোনো দিন হয়তো 1 থেকে 1.25 হলো, সেটা একটা বড় আনন্দ। সেটা কিন্তু বলা যায় না, মানে সেটা আগে থেকে প্রেসক্রাইব করা যায় না। আর সবসময় যেটা হয় সেটা হচ্ছে যে এখন অনেকে জিজ্ঞেস করে আপনার এত স্টেজে বাজাচ্ছেন, এখন আপনাদের নার্ভাস লাগে? হ্যাঁ, তার কারণ এই যে সুরটা লাগার ব্যাপারটা না, এটা একটা সিঙ্গেল থ্রেডের ওপর দিয়ে হাঁটার মতো। এটা একদম উপরওয়ালার একটা কানেকশানের ব্যাপার আছে, মানে ওইটা কোন দিন লাগবে না। এই জন্য সবাই অধিকাংশই বলে, দেখবেন সাটা লাগুক তো আগে, সাটা লাগাতে পারি কিনা দেখি।
তার মানে রেফারেন্স পয়েন্টটা ঠিক হচ্ছে কিনা সেটা কিন্তু কোনোদিন আমি খুব কনফিডেন্ট, আমি জানি যে কোনো ব্যাপার না, লাগিয়ে দেবো, এটা হয় না। তাই জন্যই ওই সারেন্ডারটা দরকার, তাই জন্যই ওই রেসপেক্টটা দরকার, যে আমি শুরু করছি, আমি যেন ঠিক জায়গায় পৌঁছতে পারি। সেই পৌঁছানোটা মাইক্রোস্কোপিক্যালি পরে আরও কাটাছেঁড়া করা যেতে পারে যে আমি কতটা কাছে গেছি, কিন্তু তার তো একটা লিমিট আছে। সেই লিমিটের যেটুকু জায়গা তার মধ্যে আমি পৌঁছতে পারছি কি না সেইটার একটা পরীক্ষা প্রতিনিয়ত দিতে হয়। এই যে মিউজিকের সঙ্গে তো একটা, তার মানে আপনি বললেন যে ঈশ্বরের কথা, মিউজিকের সঙ্গে তো একটা ডিভিনিটিরও যোগাযোগ আছে বলে অনেকেই বলেন। অ্যাকচুয়ালি একটা ডিভিনিটি তো আছেই, কিন্তু স্পিরিচুয়াল কানেকশন বা ওই ধরনের ব্যাপার আমি ঠিক ওই রাস্তায় কিন্তু আমি বলছি না, আমি ওরকমভাবে বলছি না। অনেকে বলেন যে মিউজিকের মধ্যে যে কানেকশনটা আছে সেটার একটা ডিভিনিটি, একটা পাওয়ারের ব্যাপার আছে ডেফিনেটলি, এটা না হলে হয় না। অ্যাট দ্য সেম টাইম এর অনেকগুলো দিক আছে, মানে শুধুমাত্র নিজেকে খুশি করা না, এটা তো একটা এন্টারটেনমেন্টের পার্টও। একদম, একেবারেই। এই যে আমি একটা আলাপ বাজাচ্ছি, লোকজন বুধ হয়ে শুনছে, একেবারে সেটাও তো একটা আনন্দ পাচ্ছে। একদমই। আপনার যে অনুষ্ঠানটা আমি আপনার এবং কুমার বোসের ওই ইয়েতে হচ্ছিল মল্লার উৎসবে, যে পারফরমেন্সটা দেখলাম, একটা পয়েন্টে আমার মনে হচ্ছিল যে ইট ওয়াজ জাস্ট, এটা শুধু একটা পারফরমেন্স না, এটা ভেতরে কোথাও একটা প্রচণ্ড আনন্দের সৃষ্টি করছে। বিশেষ করে আপনার নট মল্হারটা যখন শুনলাম, মানে একটা অদ্ভুত আনন্দ যেটা ঠিক এক্সপ্লেনেবল নয়। তার মানে তো এন্টারটেনমেন্ট তো আছেই না, প্রত্যেকটা পার্টেই আছে, মানে প্রত্যেকটা, এই যে যেদিনকে যে মল্লারগুলো বেজেছে সেই মল্লারগুলোর প্রত্যেকটা আলাদা রূপ, কিন্তু ঠিক নট মল্লার একটু চঞ্চল অঙ্গে একদম। হ্যাঁ, এবং সেখানে আমি যদি এভাবে অ্যানালাইজ করি নট মল্লারের যে জায়গাটা, সেটা হচ্ছে যে হঠাৎ কিছু না পাওয়া থেকে পেয়ে গেলে, পাওয়ার পরে হঠাৎ অনেক দিন রটের, মানে বৃষ্টি নেই, তারপরে হঠাৎ তুমি বৃষ্টির মধ্যে নিজেকে ভেজাচ্ছ, ওই যে সোদা গন্ধ থেকে এই ঝমঝম করে বৃষ্টি পড়ার সেই এফেক্টটা ফিল করতে পারছো কিনা। ঠিক ঠিক ঠিক, সেইটা হচ্ছে আসল কথা। যে রাগটা শুনছো তার মধ্যে কিন্তু ওই পাওয়ারটা আছে, সেইভাবে মানে পরিবেশন করতে যদি কেউ পারে, তাহলে সেই ফিলটা তুমি চোখ বন্ধ করলে তোমার মনে হবে তুমি ভিজে যাচ্ছ। বুঝতে পেরেছো? এইটাই হচ্ছে মজা। এবং আচ্ছা, এই যে ছোটবেলা থেকে বড় হতে হতে এই যে শিক্ষা, শুধু সঙ্গীত শিক্ষাই ছিল তো, এবার এই সঙ্গীত শিক্ষায় এরকম কি কোনো সময় ছিল যে যেখানে মনে হতো যে ব্যাপারটা একটু জোর করে করানো হচ্ছে, বা আমার ওই ইন্টারেস্টটা হচ্ছে না, বা একটা পয়েন্টের পর গিয়ে ওই ইন্টারেস্টটা তৈরি হচ্ছে? তাই হয় সবার ক্ষেত্রে, তাই হয় না? অধিকাংশই তাই হয়। মানে প্রথম দিকে আমার ঠাকুরদা ভীষণ স্ট্রিক্ট ছিলেন, উনি আমার সব কিছুর গুরু ছিলেন। উনি ক্রিকেট খেলাচ্ছেন, ঘুড়ি ওড়ানোতে ঠাকুরদা, ফিল্ম দেখতে নিয়ে যাচ্ছেন, পড়াশোনা করাচ্ছেন, হ্যাঁ, ইংলিশ হ্যান্ডরাইটিং করার পরেই তারপরে এতবার একটা পাল্টা রেয়াজ করতে হবে, এটাও ছিল। তখন কিন্তু খুব খারাপ লাগতো, কষ্ট হতো, আঙুল কেটে যাচ্ছে ইত্যাদি, তার মধ্যেও করতে হবে, ওই রেস্ট্রিকশনটা ছিল। এইটা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়। ভালোবাসায় পরিণত কোন সময় হচ্ছে আপনার ক্ষেত্রে? এটা আরেকটু পরে মানে কখন কত বয়স, আমি তখন ওস্তাজির কাছে শিখছি তার কিছুদিন, মানে এই 12-13 বছর বয়স থেকে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু আমার তখন পড়াশোনাও চলছে, পরীক্ষার সময় গ্যাপ ট্যাপ হচ্ছে ইত্যাদি, কিন্তু খুব ভালো করে রেয়াজ, সময় পেয়েছি রেয়াজ, এগুলো সব ওই মাধ্যমিক হায়ার সেকেন্ডারির পর। আচ্ছা। আমি 19-20 বছর বয়সে আমি ফার্স্ট প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড পাই, অল ইন্ডিয়া রেডিও মিউজিক কম্পিটিশন ফার্স্ট। ওই সময় থেকে তখন আমার মনে হলো যে এটা আমার একটা দায়িত্ব। আচ্ছা। এবং প্রচুর বড় বড় মিউজিশিয়ানরা যারা আমার বাজনা শুনলেন প্রথম, তারা তখন বললেন যে এ একজন এসছে, মনে হচ্ছে এ একটা জায়গায় যাবে। এবং তখন আমার বাবাকেও ডেকে বলেছে, কারণ আমি খুব মধ্যবিত্ত ঘরের ছেলে, সুতরাং স্বাভাবিকভাবে পড়াশোনা করে একটা চাকরি বাকরি করে তারপর গান বাজনা এরকম, কিন্তু আমার বাবা চাইতেন না। আচ্ছা, এটা কি আপনার প্ল্যান ছিল যে আপনি মানে গান বাজনা সাইডে রাখবেন, মানে একেবারে প্রফেশনালি এসে যাব, এটা অনেক পরে এসছে। আচ্ছা, হ্যাঁ, এটাই আমি পরের প্রশ্নটা আমার এটাই ছিল যে একটা গান বাজনা হয়, যেটা গান বাজনায়, কারণ বাবা মারও একটা চিন্তা থাকে বা মানুষেরও একটা চিন্তা থাকে যে পৃথিবীটা এরকম, গ্যামলিং শুধু গান বাজনা করে, হ্যাঁ,
শুধু গান বাজনা করে জীবন এবং জীবিকা নির্বাহ? সেখানে তো আমার বাবা মার একটা বিরাট ভূমিকা, যে অত্যন্ত সাধারণ ঘরের থেকেও আমি ওইটা নেওয়ার জন্য সেই মানে চ্যালেঞ্জটা নেওয়ার মতো ইয়েটা পেয়েছি আমি, মানে পরিবেশ, এবং ওরা সেইভাবে আমাকে সাহস জুগিয়েছেন। আচ্ছা, এই সাপোর্টটা তো বিরাট একটা সাপোর্ট। হ্যাঁ, এই যে ধরুন প্রফেশনালি গান বাজনা করা, শুধু এটাই করা, আপনি যে কাজটা করেন, এবার বললেন আপনি প্রথম যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন সেটা তো আপনাকে একটা রেসপন্সিবিলিটি দিয়েছে। তার আগে অবধি যখন আপনি গান বাজনা করছেন তখন একটু ইচ্ছে হতো যে শুধু এটাই করবো। হ্যাঁ, কিন্তু তখন একটু ডাইলেমায়, তখন পড়াশোনা করছি, কলেজে ঢুকেছি, এইসব চলছে। কিন্তু তারপরে আস্তে আস্তে যখন এই দিকটার পাল্লাটা একটু ভারী হলো, তখন আমার নিজের ইচ্ছাটাও বাড়লো, আমার প্যাশনটা বাড়লো, আমি আরও বেশি মনে হলো যে হ্যাঁ আর তখন তো মানে আমাদের জেনারেশনে এটা একটা বিরাট, যে সেই সময় যারা যেসব মিউজিশিয়ানদের পেয়েছি শুনতে, কারা কারা ছিলেন, রবিশঙ্কর জি, আলিয়াবর খাঁ সাহেব, নিখিল বন্দ্যোপাধ্যায়, বিলায়েত খাঁ সাহেব, ওদিকে ভীমসেন জি, তার ছোটোবেলায় আমির খাঁ সাহেব, তারপরে যশরাজ জি, আমজাদ আলী খাঁ সাহেব, মানে হুজু, হরিপ্রসাদ জি, শিবকুমার শর্মা, নেম এনি নেম, এত সমস্ত বেস্ট অফ দ্য মিউজিশিয়ানস, তাদের শুনছি, তাদের যে ফিলোসফি সেটা জানছি, পাগলের মতো। আমরা তখন পাগলের মতো আমাদের জেনারেশন শুনতে যেতাম। তখন তো পয়সা ছিল না, ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্সে পিছনে গিয়ে বা কারোর সঙ্গে একটা কিছু তানপুরা নিয়ে ঢুকে যেতাম, এরকম হতো। তো সেইটা একটা বড় আকর্ষণ হয়ে গেছিলো, যে আমরা যদি কোনো দিন পারি এরকম। কিন্তু আমরা কিন্তু কখনো ভাবিনি আমাদের সময় যে আমাদের গান বাজনাটার প্রেমটা ছিল, কিন্তু কোনোদিন ভাবিনি যে আমি বাজিয়ে 4টে গাড়ি করব, 3টে ফ্ল্যাট করব, তখন আমাদের মাথায় কিচ্ছু আসেনি, ওগুলো কোনোদিন আসেনি। এবং এইটা যে এইভাবে এই জায়গায় হবে কি হবে না সেটা নিয়ে আমরা কোনোদিন ভাবিনি। এবং আমার মনে হয় না এইভাবে কখনো অন্তত পারফর্মিং আর্টসের ক্ষেত্রে কেউ 2 2 4 করে বলতে পারে। হ্যাঁ, এটা বোধহয় ওইভাবে বলা মুশকিল। তাহলে বোধহয় যদি সেটা হয়, ধরুন আমি বলছি যদি কেউ পারফর্মিং আর্ট করে তার টার্গেট হয় যে আমি গাড়ি করব, বাড়ি করব, বিরাট টাকা করব, তাহলে তো সে আর্টটার প্রতি অতটা অনেস্ট থাকতে পারবে না। ওটা তো বাই প্রোডাক্ট হিসাবে আসবেই যদি সে এক্সিলেন্ট হয়। না, ব্যাপার হলো কি জানো, ব্যাপার হলো যে আমাদের ফর্চুনেটলি আমাদের ক্লাসিক্যাল মিউজিকে একটা কি বলবো, একটা মানে আনপ্রেডিক্টেবিলিটি আছে, যেটা জীবনে অনেক ঝড় আনে, অনেক আনন্দ আনে। সেই আনপ্রেডিক্টেবিলিটি জীবনের চলার ক্ষেত্রেও সেই চ্যালেঞ্জটা নিতে হবে। আমি যখন এই প্রফেশনে আসছি, অনেক বড় বড় শিল্পীরা আমাকে বলেছেন, আমার বাবাকে বলেছেন, নাম করে বলতে পারি, তারা বলেছেন যে আপনার ছেলে অন্য চাকরি করবে না, ও শুধু এই রেয়াজ করবে এবং ওর এই জায়গায় যাওয়ার পসিবিলিটি আছে। এবং সেখানে বারবার বলেছে, আমার ওস্তাদও বলেছেন যে তোমাকে মনে রাখতে হবে, একদিন তুমি পান্তা ভাত খেতে পারো, পরের দিন তুমি বিরিয়ানি খেতে পারো, আবার ইউ হ্যাভ টু গো ব্যাক টু পান্তা। সুতরাং সেই মনোভাবটা যেন থাকে। তুমি রোজ প্রোগ্রাম করছো, রোজ এত টাকা আসছে, চিন্তা করো না, তোমাকে না খেয়েও থাকতে হতে পারে, কিন্তু তোমার ওই মানসিক জোরটা, ওই লাগানটা তোমাকে মনে মনে রাখতে হবে। তো এখন হয়তো হয়তো সব কিছু মিলে সব কিছু যে 2 2 4 এভাবে হিসেব করে হয় না, ভগবানের আশীর্বাদ, সব কিছু মিলে একটা জায়গায় হয়তো হয়েছে, এইটুকু। এই যেই সময়টার কথা বললেন আপনি, কোনো সময় বিরিয়ানি, কোনো সময় পান্তা ভাত, তার মানে তো জীবনে এইটাই আনপ্রেডিক্টেবিলিটি তো লাইফের মানে নিয়ম। কোনো সময় যায়নি যে সময়টায় খুব অসুবিধার মধ্যে দিয়ে গেছেন, অথচ মিউজিক কন্টিনিউ করতে হয়েছে, সেই সময়গুলো কিভাবে হ্যান্ডেল করেছেন? অফকোর্স আমার একটা বড় সুবিধা হয়েছে, আমার মা বাবার সাপোর্টটা একটা ছিলই, এবং পরবর্তী ক্ষেত্রে আমার যখন বিয়ে হয় তখন আমার কোনো মাসে 800 টাকা রোজগার, কোনো মাসে 8,000 টাকা রোজগার। এবং খুব ঘটনাচক্রে আমার স্ত্রী, তিনিও গান এবং ও ক্লাসিক্যাল শিল্পী, এবং ও জেনেই এসেছিল
যে আমাদের এই যে জার্নিটার মধ্যে এরকম হবে। সুতরাং আমাকে ওই দিক থেকে একটা বড় ইন্সপিরেশন আমার স্ত্রী দিয়েছেন, এবং আস্তে 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 সেই জায়গাটা, স্ট্রাগল মানুষের থাকেই, প্রত্যেক মানুষেরই স্ট্রাগল থাকে। এখনও কি স্ট্রাগল নেই? আমার এখনকার স্ট্রাগল আর আজ থেকে 30 বছর আগের স্ট্রাগল তো এক নয়। এখনকার স্ট্রাগল হচ্ছে যে আমি কালকে যা বাজিয়েছি আমি আগামীকাল এর থেকে ভালো বাজাতে চাই, সেটা না হলে ওটা আমার স্ট্রাগল, ওটা ইন্টারনাল স্ট্রাগল। আর ওখানে তো ইন্টারনাল স্ট্রাগল তো ছিলই, তার সঙ্গে এই চাপটা ছিল। এই চাপটাকে কিন্তু মাথায় নিয়ে এগোতে হবে। এই যে যখন এই প্রেশারটা পড়ে মানুষের ওপর, যখন মানে বৈষয়িক প্রেশার, বেসিক্যালি টাকা পয়সার সমস্যা ইত্যাদি ইত্যাদি, সেই সময় এই যে মিউজিকের প্রতি যে ডেডিকেশনটা, মিউজিকটা তবুও ওইভাবেই করে যাওয়া, কোনো সময় সেটাতে অসুবিধা হয়নি আপনার? সেইটা একটা খুব ওই মানে গোদা বাংলায় যেটা বলে না, জব স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, মানে তখন জব না থাকলেও স্যাটিসফ্যাকশনটা আসতো। মানে আমার ঠিক সেইভাবে হচ্ছে না, পয়সা করি রোজগার হচ্ছে না, কিন্তু আমি যখন রেয়াজ করে উঠছি, আমি যেটা অনেকক্ষণ 4-5 ঘন্টা রেয়াজ করে উঠলাম, তখন যে ভেতরে আনন্দটা হলো, তখন মনে হলো যে বাহ, আরে ঠিক আছে, এই বেলা একটু কম খেলাম, অন্য কিছু খেলাম, বা যে পরিমাণ পয়সার যোগানটা আসার কথা ছিল সেটা আসেনি। তো এরকম প্রত্যেক শিল্পীরই ঘটে এটা, প্রত্যেক শিল্পীরই ঘটে, এবং এটা দিস ইজ নাথিং নিউ। আমার মনে হয় না যারা এই পথটা না পেরিয়ে এসছেন তারা কিন্তু জীবনের একটা দিক দেখেননি। এবং সেটাও কিন্তু একটা বড় অন্যরকম একটা যোগান দেয়, মিউজিকের ক্ষেত্রে যোগান দেয়। ঠিক। কারণ দেখুন, একটা আমার মনে হয়, আমিও নিজে যখন, আমি তো আর্ট প্র্যাকটিসই করি, আমি সিনেমা চেষ্টা করি, আমার মনে হয় যে আমার জীবনে যা যা সময়গুলো গেছে, সেই সময়গুলো আসলে আমাকে তৈরি করছিল এই সিনেমাটা ঠিক করে বানানোর জন্য। এক্স্যাক্টলি জীবনে প্রতি মুহূর্তেই শেখা। এখনো তো আমি প্রতিদিন, এই যে এখন আপনার সঙ্গে কথা বলছি, আমিও আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি, প্রতি মুহূর্তে শেখা। এবং সেইগুলো মানে এত বেশি করে কাজে লাগে, এবং একটু তলিয়ে ভাবলে সেইগুলো কিন্তু অনেক বেশি মোটিভেট করে। হ্যাঁ, যে যেমন আমি একটা খুব ছোট্ট জিনিস বলি, যেমন আমার সম্পর্কে কেউ খুব একটা খারাপ কথা বললো, যে সেদিনকে বাজনাটা ভালো হয়নি, কী বাজায় ও, এইটা দরকার আছে। আমি কি খারাপ আছে, তার মানে নিশ্চয়ই কিছু একটা খারাপ হয়েছে, তাহলে আমি সেটা ভাববো যে আমার তাহলে ওই জায়গাটা আমার খামতি আছে। আমি ধরে নিলাম যে 90% যা বলছে তার মধ্যে 80% বাজে কথা বলছে, কিন্তু 10% নিশ্চয়ই কিছু আছে। আমি ওখান থেকে শিখলাম যে ওইখান থেকে আমার ওইটুকু বাজনার মধ্যে আমার কি খামতি আছে আমি নিজে বুঝে সেই জায়গাটা ঠিক করো। তো এইটা তো প্রত্যেক দিন প্রতি মুহূর্তে একটা স্টেবিলিটির জায়গায় যাওয়া। এখনও আমাকে যদি কেউ বলে আপনি ফিনান্সিয়ালি বা অন্য সব দিক থেকে স্টেবল, আমি বলি না। তার কারণ আমি যে সঙ্গীতটা, যে জায়গায় আমার চোখটা, আমি যেটা করতে চাই সেটা আমি এখনও করতে পারিনি, বা আজ থেকে 30 বছর আগে আমি যে রেয়াজ করতে পারতাম, আমার এখন এই বয়সে আমি ইচ্ছে করলেও 15 ঘন্টা 10 ঘন্টা সময় পাই না। মনে হয় যে আমি 10 ঘন্টা করে আরও রেয়াজ করতে পারলে আমি হয়তো ওগুলো বাজাতে পারতাম আরও। তো ওই যে যত ভেতরে যাওয়া যায় না, তত মনে হয় যে কিছুই আসেনি, আরও ভেতরে যেতে হবে, এইটা থাকেই। এটা মানে এটা আমার ক্ষেত্রে, আমি তো খুবই একটু মানে যে কোনো আর্টের ক্ষেত্রে, যে কোনো, আমার মনে হয় একটা পয়েন্টে প্রথমে যখন আমি একদম শুরুতে, আমার মনে হচ্ছিল অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু বুঝে গেছি। যত দিন গেছে তত মনে হচ্ছে না, তার কারণ হচ্ছে যে এগুলো তো সমস্ত অ্যাপ্লাইড আর্টস। শুধু আমাদের ক্ষেত্রে বা থিয়েটারের আর্টিস্টদের ক্ষেত্রে সেটা একটা অন্য প্রবলেম। সেটা হচ্ছে যে যা হবে একবারে হয়ে যাবে। ফিল্মে তুমি এখন তো কত কিছু দেখতে পাচ্ছ, দেখে তুমি ঠিক করতে পারো। ঠিক, একেবারেই। আগে তুমি ভাবো যখন 35-এ কাজ হতো, যখন রক অ্যান্ড রোলে কাজ হতো, তখন একটা হয়ে যাওয়ার পরে যতক্ষণ না ল্যাব থেকে আসছে ততক্ষণ তুমি বুঝতেই পারছো না লাইটটা ঠিক হয়েছে কি না। একদম। আমি নিজের জীবনে সেই তো ইয়েতে করেছি, 30 ফিল্মে করেছি। ফিল্মে করলে না সবসময় একটা টেনশন থাকতো, এই শটটা যাতে সব দিক দিয়ে পারফেক্ট হয়, কারণ টাকাটা ঘুরছে, কার করে একটা সাউন্ড হতো, সেই সাউন্ডটাতে আমি প্রত্যেকটা টেনশন হতো, যদি এই শটটা ঠিক না হয় প্রডিউসার বলবে কি হলো, এত ফিট গেল এই ব্যাপারটা তো থাকতোই। আর না, তবে প্রত্যেকটা মানুষই আমার মনে হয় জীবনে যত
আসলে বোধহয় ওই সাগরটার সামনে গিয়ে পৌঁছায় তখন মনে হয় ও বাবা, তো সারা পৃথিবীর সব শেখা বাকি, হ্যাঁ, মানে কিছুই তো জানি না। তাই সব সাবজেক্টেই ভেতরে গেলে সেইটা আমার মনে হয় যে যাই হোক, আমি আমার সাবজেক্টে যেটা দেখি সেটাই আমি বলছি, যে এই সাবজেক্টের মধ্যে যতটা আনন্দ আছে, সেই আনন্দের একটা বড় কারণ কিন্তু এই আনপ্রেডিক্টেবিলিটি। কারণ আনপ্রেডিক্টেবিলিটি আছে বলেই কিন্তু ক্লাসিক্যাল মিউজিক, যতই মুখে অনেকেই বলে এই ক্লাসিক্যাল মিউজিক টিকবে, ক্লাসিক্যাল মিউজিক টিকে থাকবে, এবং আছেও। এত তুমি নিজেই দেখছো যে এত ইয়াং ক্রাউড আমাদের অনুষ্ঠান, আমার যে ফেস্টিভ্যাল হয় বা আমরা যেখানে যেখানে যাচ্ছি, এত লোক আসছে, সত্যি অনেক লোক আসছে, প্রচুর লোক আসছে। আমার মনে হয় আগের থেকে লোক বেড়েছে, অনেক বেড়েছে, এবং নাম্বার অফ কনসার্টস কত বেড়েছে, অবশ্যই বেড়েছে। তো সেটাই হচ্ছে কথা। কারণ এই যে আমাদের যে কন্টেন্টটা, আসল কথা হচ্ছে তুমি কন্টেন্টটা কী দিচ্ছ সেটা দেখো। এই যে সারা পৃথিবীতে আমাদের মিউজিক নিয়ে এত এরা মাথায় করে, আমাদের ইন্ডিয়ান মিউজিক আর ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান স্পিরিচুয়ালিজম, এই আর ইন্ডিয়ান ফিলসফি, এই যে এত মাথায় করে রাখে, তার তো কারণ আছে একটা। ওরা তো ভুলভাল জিনিস ধরবে না, ঠিক। এবং সেইটা পাচ্ছে, সেই শান্তিটা পাচ্ছে, আত্মার শান্তিটা পাচ্ছে, তাই জন্য ওরা পাগলের মতো ছুটে আসছে। হ্যাঁ, কারণ যেই রেজোনেন্স, ধরুন সরোদের একটা স্ট্রোকে যে রেজোনেন্স, যেই রেজোনেন্স ভেতরে আমরাও ফ্রিকোয়েন্সি দিয়েই তৈরি, যেই রেজোনেন্স আমার ভেতরে তো ক্রিয়েট করে, যেই শান্তিটা আমাকে দিতে পারে একটা মিউজিক, পার্টিকুলারলি একটা যে কোনো সময়, আমার জন্য তো এটা সবসময় ওয়ার্ক করে, যে আমি দিনের অন্ততপক্ষে কাজের বাইরে যতটুকু সময় থাকে আমার কাছে, তার 70% আমি গানই শুনি, মিউজিকই শুনি। তার কারণ আমার মনে হয় ওটা আমার যেরকম, মানে ওটা ফুড ফর সোল। এই ফুড ফর সোলটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে জানি যে অনেক, মানে খুবই ব্যস্ত কর্পোরেট যারা দিনে 14 ঘন্টা 16 ঘন্টা কাজ করছেন, এত তাদের কাজ, কিন্তু ওই রাত্রে বাড়িতে এসে ঘন্টা দেড়েক গান বাজনা শোনেন, সবটা ঠান্ডা হয়ে যায়, একদম মাথাটা পরিষ্কার হয়ে গিয়ে রাত্রে ঘুমিয়ে আবার পরের দিন সকালবেলা পুরো রেজুভিনেটেড হয়ে আবার কাজে যাচ্ছেন। তো এইটা আমাদের মিউজিকের এই স্ট্রেংথটা আছে, অবশ্যই আছে, এবং যে কারণে সারা পৃথিবী জুড়ে, যেটা আপনি বললেন। আচ্ছা, জীবনে ধরুন এই যে আপনি একটা কথা বললেন, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে রেওয়াজ করে উঠে যে আনন্দটা পাই, সেটা পাওয়ার পর আমার মনে হয় যে অন্যান্য সমস্যাটা একটু কম, ওটা ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে। আজকের দিনে আমার মনে হয় এইখান থেকে অনেকেই এই পার্টিকুলার কথার দিকে অনেক কিছু শেখার আছে। আমি যেটা শিখলাম সেটা একটু বলি, আমার দর্শকদের ক্ষেত্রেও সুবিধা হবে। আমার মনে হয় যে কোনো কাজ, সেই কাজটা ওইটুকু পার্টিকুলার কাজ থেকে যেটা নেওয়ার, সেটা শুধু আনন্দই। যদি সেটা পেয়ে যাওয়া যায়, বাকিটা কিন্তু এমনি চলে আসে। একদমই তাই। এই যে আমি এটা সবসময় বলি, ক্লাসিক্যাল মিউজিক সম্পর্কে অনেকের এখনো ভ্রান্ত ভয়ের ধারণা আছে। আমি বুঝবো না গ্রামার। আমি সবসময় বলি যে একটা শোনার হ্যাবিট করুন। একটা নতুন খাওয়ার, ধরো তুমি একটা ব্রাজিলিয়ান কোনো একটা ডিশ তুমি কোনোদিন খাওনি, ভয় লাগছে, সেটা খাওয়ার টেস্টটা তো নাও। টেস্টটা নিতে নিতে তুমি বুঝতে পারবে যে এর টেস্ট কী। তারপরে আস্তে আস্তে আমাদের মিউজিকটা এরকম, মানে ইনটক্সিকেশনটা আস্তে 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 আসে। তুমি শুনে ভালো লাগলে, যদি যেই ভালো লাগে তারপর একটু শুনলে, আমি এরকম বহু মানুষ জানি যারা কোনোদিন গান বাজনা শেখেনি, তারা শুনে শুনে তারা শুধু সুর বেসুর বলতে পারে তা নয়, তারা রাগ ঠিক বাজাচ্ছে কিনা বা গাইছে কিনা সে পর্যন্ত বলে দেয়, শুধু শুনে বহু হাজার ঘন্টা ধরে শুনে। আমার একটা খুব মজার এক্সপিরিয়েন্স হয়েছিল ইউএসএতে। একটা প্রোগ্রামে গেছি, একটা ইন্ডিয়ান অর্গানাইজেশন করছে, কিন্তু তাতে অধিকাংশই হচ্ছে আমেরিকান লোকজন, আর একজন আমাদের দেশের কোনো সম্ভবত ওড়িশা বা মহারাষ্ট্রের কেউ ওদের একজন চেয়ারম্যান আছেন। তো আমি যখন ওনাদের বাড়িতে আমি গেছি, হোটেল থেকে নিয়ে গেছে, তখন বলছেন আপনি তো মাছের জায়গার লোক, আমরা খুব ভালো মাছ খাওয়াবো তুমুক, এইসব কথা বলছেন। আর আরেকটি ছেলে এসছে ইয়াং, সে এসে আমাকে কন্টিনিউয়াসলি আমাদের মিউজিক সম্পর্কে ওর রেফারেন্স দিয়ে বলছে, আমি এটা শুনেছি, ওটা শুনেছি, তোমার এটা শুনেছি। আমার খুব মজা লেগেছে। প্রোগ্রামটা যখন হয়ে গেছে,
প্রোগ্রামের পরে আবার যখন পোস্ট প্রোগ্রাম ডিনারে এসছি, তখন ও পুরো প্রোগ্রামটা একটা মানে সিনপসিস করে ও বলল, যেটা আমি শুনে অবাক হয়ে গেলাম যে ও অতটা বোঝে। এবং ও তখন বলল সমস্ত শুনে আর সিডির স্লিপ নোটস দেখে দেখে ও এত কিছু জেনেছে। এবং ওদের চেয়ারম্যান যিনি ছিলেন ইন্ডিয়ান, তিনি শুনে অবাক হয়ে গেলেন, উনি অতটা বুঝতে পারেননি। আচ্ছা, তো এটা হয়, এরকমই হয়। আজকাল তো ক্লাসিক্যাল মিউজিকের প্রতি ইন্টারেস্ট মানুষের বেড়েছে, অনেক বেড়েছে। আমি এটা দেখতেই পাই, মানে আমার চোখের সামনে অনেকেই আছে, আমার বন্ধু বান্ধব অনেকে আছে যারা ক্লাসিক্যাল মিউজিক শুনছে, ইয়াং অনেককে শুনতে পাই। আসলে কি জানো তো, মানে এটা একেবারে সেই ক্লাসিক্যাল মিউজিক কিন্তু অচল আয়তন নয়। অনেকে মনে করে অচল আয়তনে আটকে আছে, তা নয়। কিন্তু আজ থেকে 50 বছর 40 বছর আগে যখন এর তো ইভলভ তো করেই। ইভলভটা কীরকমভাবে হয় দেখো, আমি আজকের থেকে অনেক বছর আগে একবার শুভম দুগালের সঙ্গে আমরা, আমাদের অনুষ্ঠান আছে এক জায়গায়, সম্ভবত ইন্দোরে। তো ওনার সঙ্গে কথা হচ্ছে, তো উনি তখন এই গানগুলো, ওই ক্যা বরসে সাবন, আপকে সাবন হিট করেছে। তো তখন নানা রকম হচ্ছে, নানা রকম কথাবার্তা হচ্ছে, পজিটিভ কথা হচ্ছে ওনার এগেনস্টে, নেগেটিভ কথা হচ্ছে ক্লাসিক্যাল মিউজিশিয়ানে। তো এই নিয়ে আলোচনা হচ্ছে। আমি তখন বললাম যে দেখুন, নতুন কিছু করলে তার একটা প্রতিঘাত থাকেই। তখন উনি বলছেন, একটা গল্প বললেন যে 1940s না 50s যারা একেবারে খুব অর্থোডক্স ক্লাসিক্যাল শ্রোতা বা কনসার্স, যারা কিনা ফয়াজ খান সাহেব ওই লেভেলের আর্টিস্টদের ছাড়া কাউকে কিছু মনেই করেন না, তারা হঠাৎ করে বললেন যে একজন এসছে যে ক্লাসিক্যাল মিউজিককে সত্যনাশ করে দিচ্ছে, ক্লাসিক্যাল মিউজিকের সেই পিউরিটি নষ্ট হয়ে যাচ্ছে, ঠুমরির মতো গান হচ্ছে ইত্যাদি অনেক কিছু বলছেন। কিছুদিন পরে দেখা যাচ্ছে উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মিউজিশিয়ানদের মধ্যে একজন, তিনি হচ্ছেন ওস্তাদ বরে গোলাম আলী খান সাহেব। তো এটা হয়েছে কারণ ওস্তাদ বরে গোলাম আলী খান সাহেব উনি অনেক ঘরানার জিনিস নিয়ে, ওনার নিজের জিনিয়াস দিয়ে ওই জায়গাটা তৈরি করেছে। ইট টুক সাম টাইম। এটাই হয়েছে সবসময়। ওস্তাদ আলী আকবর খান সাহেব ওস্তাদ আলাউদ্দিন খান সাহেবের পুত্র, কিন্তু যদি আপনি শোনেন ওস্তাদ আলাউদ্দিন খান সাহেবের বাজনা আর ওস্তাদ আলী আকবর খান সাহেবের বাজনা এক নয়। ওনার সেই প্রথম ছোটোবেলা থেকেই ওনার সেই ম্যাজিকটা ছিল। ঠিক 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 হ্যাঁ, এবং ওস্তাদ আলাউদ্দিন খান সাহেব এমন একজন শিল্পী ছিলেন বা গুরু ছিলেন, উনি এতজনকে শিখিয়েছেন, প্রত্যেকে আলাদা আলাদা কালারের অন্য অন্য রঙের ফুল হয়েছে, তাদের আলাদা আলাদা গন্ধ। পণ্ডিত রবিশঙ্করজি মাত্র 7 বছর ছিলেন, 7 বছর ওনার কাছে টানা ছিলেন, তার ছাড়া তো শিখেছেন। ওই 7 বছরে এত জিনিস নিয়েছেন, সেই জিনিস সারা পৃথিবীকে দিয়েও শেষ করতে পারেননি, কারণ ওনার নিজের জিনিয়াস তার সঙ্গে যুক্ত হয়েছে। এই যে ব্যাপারটা, এইটাকে তো তোমার মাথায় রাখতে হবে। হ্যাঁ, ঠিকই। এই যে লেগাসি ছেড়ে যাওয়ার ব্যাপার, আপনাকে সেলিব্রেট করা হয়েছে যথেষ্ট, এবং করা হচ্ছে প্রত্যেক দিন। আপনি ভারতের ওয়ান অফ দ্য বিগেস্ট সম্মান পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন। লিগাসি ছেড়ে যাওয়ার একটা ভাবনা তো সবসময় থাকে নিশ্চয়ই। সেটা কি কোথাও কোনোভাবে মনে হয় যে আমি যে এতদিনের মিউজিক করলাম, আমি কি দিয়ে যাব, মানে এটা কি কোথাও কখনো মাথায় আসে? প্রথম কথা হচ্ছে যে লেগাসি, আমি তো ডেফিনেটলি একটা লেগাসি বহন করছি, কারণ আই বিলং টু মাইহার সেনিয়া ঘরানা, যেহেতু আমার গুরুরা তাই। কিন্তু আমার নিজস্ব চিন্তাধারা তার মধ্যে যুক্ত হয়ে এখন আমার বাজনার ফার্স্ট স্ট্রোক শুনলে যারা বোঝার তারা বুঝে যান যে এটা আমার টোন, ঠিক, এটা আমার বাজনা। সেটা সময় লেগেছে, এবং সেখানে আমি আমার কথাটা বলছি, আমার গল্পটা বলছি। প্রত্যেকেই নিজের গল্পটা সে একজন ফিল্ম মেকার যেরকম একটা গল্প বলতে গিয়ে যতটা গুছিয়ে বলতে পারেন, আমাদের ক্ষেত্রেও তাই। আমরা জিনিসটাকে আঁকছি বা বাজনাটা যেটা পেশ করছি, তার মধ্যে একটা গল্প আছে। সেই স্টোরি লাইনটা যত ভালো হবে, কমিউনিকেটিভ হবে, তত সে সাকসেসফুল। এবারে সেই ক্ষেত্রে লেগাসির জায়গাটা তো আছেই। আমি যে
যে লেগাসিসতে শিখে আসছি, যেটায় আছি, তার মধ্যে আমার নিজস্ব চিন্তা যুক্ত হচ্ছে তো বটেই। এবং আরেকটা কথা আমি বলি, যেটা অনেকেই জানেন হয়তো, যে আমার বাবা যেহেতু কমার্শিয়াল মিউজিকে ছিলেন, আমি কিন্তু ছোটোবেলা থেকে কমার্শিয়াল মিউজিককে খুব কাছ থেকে দেখেছি। এবং আমার খুব সৌভাগ্য হয়েছে যে একদম উল্টো দিকের ইন দ্য সেন্স, মানে ফিল্মের সঙ্গে আমি ভীষণভাবে যুক্ত ছিলাম। এতজন বড় বড় মিউজিক ডাইরেক্টরদের সঙ্গে কাজ করেছি, সেখান থেকে আমি বহু কিছু শিখেছি। সলিল চৌধুরী থেকে শুরু করে সত্যজিৎ রায়ের ছবি, একটা ওনার সঙ্গেও কাজ করেছি। এছাড়া সমস্ত মানে বড় বড় মিউজিক ডিরেক্টর, ফিল্ম ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছি। তাতে কি হয়েছে, তাতে ওই প্রিসিশনটা এসছে। মানে আমি যেটা 1 ঘন্টায় বাজাচ্ছি, আর আমাকে একটা 20-18 সেকেন্ড টাইম দিচ্ছে, এইখানে এই জিনিসটা করে দেখাতে হবে। বুঝতে পারছেন? তার মানে একটা বড় ছবিকে ছোট করে তার প্রত্যেকটা জিনিস যেন দেখা যায়, সেই প্রিসিশনটা আমাকে ওর থেকে এসছে। আমি যখন প্রথম বাজাতাম, তখন অনেকেই বলেছেন যে এ গেল, লাইট মিউজিকে চলে গেল। কিন্তু তা নয়। লাইট মিউজিক আমার বাবা এবং আমার ওস্তাদ ছাড়তেন না, খুব কম ছাড়তেন, খুব সিলেক্টিভ কাজ করতাম। একদম বেস্ট অফ দ্য মিউজিক ডিরেক্টরস, এই অলোকনাথ দে, ইনি আমায় প্রথম আনেন, হেমন্ত মুখোপাধ্যায়, তারপরে সলিলদা তো আছেন। সলিলদার কাছে আমি অনেক কিছু শিখেছি। ইনফ্যাক্ট সলিলদা আমরা আমাকে, এইটা তো স্পেসিফিক্যালি শুনতে চাই, সলিল চৌধুরীর সঙ্গে মানে সময় কাটানোটা। এবং আপনি আরেকটা জিনিস বলছিলেন যে আপনাকে যে ডাকছে বা আপনারও যেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু আপনার বাবা এবং ওস্তাদজি দুজনেই যেতে দিচ্ছেন না। এই ব্যাপার, এই সময়টা সম্পর্কে একটু যদি বলেন। আসলে ওই সময় মানে আমার বাজনা দু একজন বড় বড় অ্যারেঞ্জার যারা, তারা শুনেছেন, মিউজিক ডিরেক্টর শুনেছেন, তখন বাবাকে তারা চিনতে, তারা চাইছেন যে একটু বাজাই। কিন্তু বাবা এবং ওস্তাদজি বলেছেন যে এটা হলে ওই কাঁচা পয়সার ছোঁয়া লেগে যাবে। আচ্ছা। অর্থাৎ তখন প্রতিদিন রেকর্ডিংয়ে গেলে আমি অনেক পয়সা পাচ্ছি, হ্যাঁ, সেটা না করে তখন উনি বললেন যে হ্যাঁ করবে, খুব কম। এবং তখন যে রেটটা ছিল হাইয়েস্ট রেট, তার থেকেও বেশি রেট বলেছিলেন, এর কমে করবে না। আচ্ছা, তো এখানে দুটো পারপাস সার্ভ করতো। একটা হচ্ছে যার সত্যি খুব দরকার, তারা রাখছে আমার, একদম বেস্ট অফ দ্য পিপল ডাকছে। একদম। আর দ্বিতীয় হচ্ছে যে আমাকে 3-4টে কাজ করলে আমার মাস গেলে চলে যাচ্ছে, হ্যাঁ, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সেই সূত্রে তখন আমাকে প্রথম ডেকেছিলেন অলোকনাথ দে। আচ্ছা। অলোকদার কাজ আমি অনেক করেছি, মানে আমি সত্যি এদের কাছে এত ইন্ডেটেড। অলোকনাথ দে, দিলীপ রায়, যারা তখনকার দিনের খুব হ্যাঁ হ্যাঁ, সোকল্ড মানে লেজেন্ডারি অ্যারেঞ্জার এবং মিউজিক একদম ডিরেক্টর। একদম। সেই সূত্রে অনেক বড় বড় ডিরেক্টরদের সঙ্গেও কাজ করেছি। সেই সময় নবেন্দু চ্যাটার্জি ছিলেন, যার ওই চপার, সরীসৃপ, এই সব কটা ছবি আমার বাজানো। আচ্ছা। এবং সেখানে মিউজিক ডিরেক্টর একজন থাকতেন ঠিকই, আর আমি নবেন্দুদাকে বলতাম যে দেখবেন যেন ডিম না পারে। মানে অলোকদা শুরু করাচ্ছেন, উনি শেষ করছেন, আমি বাজিয়ে যাচ্ছি যে এত বড় কি পিস নাকি, বলে তুমি বাজিয়ে যাও না। আমি পরে দেখেছি ওটা আমি যেখানে পারছি না, আমি নেই, ওই পিস থেকে কেটে লাগিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা। এরকম হয়েছে, কিন্তু অনেক শিখেছি। তো সেরকম সলিলদা একটা চ্যাপ্টার, সলিল চৌধুরী। এবং আমি কয়েকজনের কথা বলবো, যেমন 85-86 সাল সম্ভবত, তখন আমি অল ইন্ডিয়া রেডিওতে তখন ক্যাজুয়ালও করেছি। হ্যাঁ, 3 দিন যেতাম, অল্প কিছু পয়সা পেতাম। সেখানে অনেক কিছু করতে হয়েছে, মানে বাজাতে হতো, রেকর্ড করতে হতো, অনেক কিছু করতে হতো। সেখানে বেস্ট অফ দ্য মিউজিশিয়ানসদের সাহচর্য পেয়েছি। মানবেন্দ্র মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, উৎপলা সেন, নির্মলা মিশ্র। তো এবং সেই সময় আমার একটি রেডিও প্রোগ্রাম পণ্ডিত অজয় চক্রবর্তী শুনেছিলেন। আর আমরা তখন অজয়দার, আমি অন্তত মানে সাংঘাতিক অজয়দার ভক্ত ছিলাম। যেখানে হচ্ছে তখন মানে 80s সাংঘাতিক ব্যাপার, আমরা পাগলের মতো ছুটে চলে যাচ্ছি। তো একবার রেডিও রেকর্ডিং করতে এসছেন উনি, তো আমি স্টুডিওতে আছি, তখন বললেন যে ওনার স্ত্রী চন্দনা বৌদি ছিলেন, ওনার ন্যাশনাল প্রোগ্রাম রেকর্ডিং ছিল। তো বলছে এই তোমায় বলছিলাম না, এই ছেলেটি সেই যে খুব ভালো সরোদ বাজায় ইত্যাদি। তো আমাকে উনি প্রথম ডেকে বললেন যে ওনার তার আগে 1 বছর সারা বছরের গান বলে একটা অ্যালবাম বেরিয়েছে,
তারপরে বলছে তুমি আমার গানের অ্যারেঞ্জমেন্ট করবে, বাংলা গানের। এরকম হ্যাঁ আপনি বললে করব। তো সেই অজয়দা কিন্তু প্রথম আমাকে ইন্ট্রোডিউস করিয়েছিলেন, এবং আমি ওই সময় পরপর 3-4 বছর যত বেস্ট অফ দ্য সংস সব সেগুলোতে আমি যুক্ত ছিলাম। আচ্ছা। তখন সবসময় HMV রেকর্ডিংয়ে না ওই অ্যারেঞ্জারের নাম ওইভাবে দিত না, এগুলো সব পরে চালু হয়েছে। তো সেইটা শুরু। তারপরে আমি আরেকজনের কাজ করলাম, তিনি হচ্ছেন হৈমন্তীদি, হৈমন্তী শুক্লা। তো হৈমন্তীদির একটা অ্যালবাম হলো সলিলদাস সুরে। সেই অ্যালবামটার সময় হৈমন্তীদির অনেক কাজ করেছি, বাজিয়েওছি। সলিলদার সুরেরটাতে তখন তো আর এরকম এই ট্র্যাকের ব্যাপার ওরকম ছিল না। তো আমার মনে আছে HMVতে গিয়ে সেই সব মিউজিশিয়ানরা নিচে বসেছে, আমাকে নিয়ে সলিলদা বলছে এই শোন তোর জন্য একটা পিস করেছি, রাগটাক বলে যায় এই পিসটা বাজা। কারণ দাদা এটা তো ভায়োলিন পিস। বলছে না ভায়োলিন পিস কিন্তু এটা সরোদে বাজবে, তোর জন্য ভেবেছি। এবং সে মানে যখন যাই হোক বাজাতে পেরেছিলাম, পুরো এই ভায়োলিন গ্রুপ পুরো রয়েছে। আর তখন তো এখনকার মতো না যে আমি আজকে গিয়ে একটা বাজিয়ে দিয়ে এলাম, আরেকজন গিয়ে ওই HMV বিরাট ফ্লোরের মধ্যে সব মিউজিশিয়ানকে নিয়ে রিহার্সাল হচ্ছে, এই হচ্ছে সেইভাবে। তো তারপরে সলিলদার সঙ্গে আরও অনেক বহু কাজ করেছি, এবং আমার মনে আছে সলিলদার কাছে ফিল্ম ব্যাকগ্রাউন্ড শিখেছি ওনার কাছে। মানে কীভাবে সলিলদা বলতেন যে এটা একটা লজিক আছে, এটা একটা সায়েন্স আছে। আমার মনে আছে একটা সিরিয়াল হয়েছিল সেই সময় ন্যাশনাল, তখন তো একমাত্র ন্যাশনাল নেটওয়ার্কেই হতো শরৎচন্দ্রের চরিত্রহীন হচ্ছে। তো তখন যিনি ওটা প্রডিউসার এবং ডিরেক্টর ছিলেন, নামটা আমি ভুলে যাচ্ছি, তার আগে একটি রাগ দরবারি বলে একটা সিরিয়াল করেছিলেন যেটাতে ভীমসেনজি গিয়েছিলেন। আচ্ছা। তো ওইখানে আমার মনে আছে প্রায় 7-8 দিন ধরে ওনার নিজের যে স্টুডিও বেহালাতে যখন ছিল সাউন্ড অন সাউন্ড, সেখানে রেকর্ডিং হচ্ছে। এবং মানে সে ভাবা যায় না যে উনি তখন তো সেই VHS ছিল, VHS-এ দেখছেন, আর ওনার যে অ্যারেঞ্জার ছিল মধু মুখার্জি, মধুকে বলছে না এটা ছিঁড়ে ফেল, আমার ভাল লাগছে না। তো উনি দেখছেন আর এত ইমোশনাল হয়ে যাচ্ছে, নিজের চোখ দিয়ে জল পড়ছে, আবার নতুন পিস করছেন, এরম হচ্ছে। তো একটা সময় অনেকক্ষণ ধরে আমার পিস নেই, উনি কম্পোজ করছেন। তো আমি খেয়াল করিনি, আমি বসে বসে রেয়াজ করছিলাম। তো এক সময় হঠাৎ বললেন এই তেজেন, এই লালটু এটা একটু রেকর্ড করে নে তো। আমি কি দাদা কী বাজাবো? বলে তুই যেটা রেয়াজ করছিলি ওটা বাজা। দাদা আমি তো ওটা রেয়াজ করছিলাম, এটা। বলে না না এইটাই দরকার আছে, তুই বাজা না, আমি যখন লাগাবো তখন দেখবি। তো যাই হোক আমি তো ভয় ওইটাই বাজিয়েছি। তারপরে উনি যখন লাগালেন, সে যে কী অসম্ভব তার প্রয়োগ, সে ভাবা যায় না। এবং শরীরের কাছে অনেক শিখেছি, এরমভাবে শিখেছি যে একটা মাইনর 6 কেন হচ্ছে, মেজর 6 হচ্ছে না কেন, সেগুলো কেন সেটা উনি বলে দিতে পারতেন। তো এরকম প্রচুর এই সমস্ত মানুষদের কাছে তাদের আন্ডারে কাজ করে এরকম প্রচুর কিছু শিখেছি। তার থেকে যেটা হয়েছে, বটম লাইন হচ্ছে যে সেখান থেকে আমার সেন্স অফ এডিটিং আর প্রিসিশনটা হয়েছে, যে আমি একটা ছোট্ট জিনিস অনেক অনেক বেশি কথা বলার দরকার নেই, অনেক কম কথায় বেশি জিনিস বোঝানো যায় কি করে, সেইটার জ্ঞানটাও কিন্তু ওখান থেকে হয়েছে। পরবর্তী ক্ষেত্রে তারপরে এদিকে ব্যস্ত হয়ে গেলাম, তখন আমি আর অতটা আস্তে আস্তে এসছি সেরকম। এবং পরবর্তী ক্ষেত্রে যখন আমি নিজে মিউজিক ডাইরেকশানে এসছি, সেইগুলো ভীষণভাবে কাজ করেছে। আমি দীপক চৌধুরীর সঙ্গে কাজ করেছি বহু। এই যেটা সব থেকে পপুলার টিভি সিরিয়াল 13 পার্বণ, ওই 13 পার্বণটা আমার আর দীপকদার সঙ্গে আমি ছিলাম। তারপর আরও মানে যোচনবাবুর যত সিরিয়াল হয়েছে, আশ্চর্য প্রদীপ, আশ্চর্য দীপক বলে, সেই সময় আরও অনেক, সেগুলোতে সব আমি দীপকদার অ্যাসিস্ট্যান্ট ছিলাম। প্রচুর কিছু শিখেছি ওখান থেকে। তো এইগুলো কিন্তু একটা রিফ্লেকশন সবসময় হয়। এবং এই ক্লাসিক্যাল মিউজিশিয়ানদের মধ্যেও বলছি, ওস্তাদ আলিবর খাঁ সাহেব, উনিও কিন্তু অনেক বাজিয়েছেন, কম্পোজ করেছেন। নিখিল বন্দ্যোপাধ্যায় বাজিয়েছেন, পণ্ডিত রবিশঙ্কর তো কম্পোজ করেইছেন,
শিবহরির কথা নতুন করে কি বলবো? শিবহরির কথা নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, প্রত্যেকেই করেছেন। এই যে অনেক সময় বলা হয় যে ক্লাসিক্যাল মিউজিক যারা করেন তারা ওই যেটা আপনি বললেন যে আপনার বাবা এবং ওস্তাদজিও বলেছেন যে তারা কমার্শিয়াল মিউজিকে গেলে তাদের ক্লাসিক্যাল মিউজিকটা একটু নষ্ট হতে পারে। এটা তো অ্যাকচুয়ালি প্রমাণিত যে সেটা সত্যি নয়, কারণ এতগুলো নাম বললেন। এটা ব্যালেন্স করাটা। হ্যাঁ, আপনি দেখুন শিবজি হরিজি যে ছবিগুলো করেছেন প্রত্যেকটা হিট একদম। কিন্তু ওরা তো ওটাতেই থেকে যেতে পারতেন, ওদের কিন্তু প্রায়োরিটি ওটা ছিল না। ওরা কিন্তু পারফরমেন্সটাই প্রায়োরিটি ছিল। মানে ওরা নিজেরা বাজিয়ে যে আনন্দটা পেয়েছেন সেই আনন্দটা নিশ্চয়ই ওখানে পাননি, তাহলে ওরা আরও, কারণ কাজের অভাব ছিল না, প্রচুর পয়সাও অনেক বেশি আর ছিল। তখন মানে পাগল হয়ে যাচ্ছে লোকজন যে শিবারিকে চাই কি সাংঘাতিক অনেক না করেছেন ওরা। হ্যাঁ, প্রচুর না করেছেন, করেননি, কিচ্ছু করেননি। তো সেইটা একটা ব্যাপার। এখনও আমার কাছে অনেক ছবি আসে, আমি করি না আমার নিজের পছন্দের মতো। আমার ওটা একটা প্যাশনের মতো। আমি হয়তো হার্ডলি 6-7টা ছবি করেছি, কিন্তু সেই ছবিগুলো একটু অন্যরকম ছবি। আমি ওই কমার্শিয়াল নন কমার্শিয়ালে যেতে চাই না, কিন্তু ছবিগুলো অন্য। তার মধ্যে বেশি করেছি আমি শৈবাল মিত্রর, যে ওই ব্যোমকেশ থেকে শুরু করে যতগুলো ছবি করেছে। লাস্ট যেটা ওই নাসিরুদ্দিন শাহ সৌমিত্র চ্যাটার্জিকে নিয়ে যেটা করেছেন, ওইটা হোলি কনস্পিরেসি যে ছবিটা, ওইটা পর্যন্ত করেছি। তারপরেও আরও অনেক আসে, কিন্তু খুব একটা আমার সঙ্গে যাবে এরকম। হ্যাঁ, সেটা তো অ্যাকচুয়ালি যারা অ্যাপ্রোচ করছে তাদেরও বোঝা উচিত। আপনার যে ভালো লাগার মতো হলে তাহলেই তো, হ্যাঁ, সেটাই তো হওয়া উচিত। সেটা মানে সেইভাবে নেই আর কি, কারণ আমার ফার্স্ট প্রায়োরিটি বাজানো। হ্যাঁ, এই যে পদ্মশ্রী পাওয়া, পদ্মশ্রী তো একটা প্রচণ্ড উচ্চ সম্মান। এইটা পাওয়ার পরে আপনার অনুভূতিটা ঠিক কীরকম ছিল, আর পাওয়ার পর কি হলো আর কি? আমি বিশেষ কিছু আলাদা কিছু বুঝিনি, তবে ডেফিনেটলি একটা ন্যাশনাল রিকগনিশন সবার একটা ভালো তো লাগেই। তো সেইটা, এবং খুব আনএক্সপেক্টেড ছিল আর কি। মানে আমরা একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, সে দিনের দিন দুপুরবেলা খবরটা আসে। আমি এবং বিক্রম যাচ্ছিলাম আইআইটিতে কনসার্ট করতে, সেই সময় হঠাৎ করে ফোন আসে দুপুরবেলা। তো খুবই ভালো লেগেছিল। আর এইটা মানে এইগুলো কি আর কিছু না, অনেকটা দায়িত্ব বাড়ায় তো বটে, কারণ এক্সপেকটেশন মানুষের অনেক বেড়ে যায়। আর এমনিতে মানুষজন যে ভালোবাসে, এইটার জন্য আলাদা করে বিশেষ ভালোবাসছে কি না বাসছে আমি জানি না, তবে আমি খুব কৃতজ্ঞ যে আমার জন্য এত মানুষ আসে শুনতে, তাদের আশীর্বাদ ভালোবাসা পাই, এটাই সব থেকে বড় পাওয়া আমার মনে হয়। তবে এখনও আমার মনে হয় যে আমি যেটা করতে চাই এখনও পুরোটা করে উঠতে পারিনি। যেটা আমি আগেও বললাম যে যেটা আমি দেখতে পাই, যেটা আমি করতে পারি হয়তো, সেটা এখনও পুরো বোধহয় পারিনি স্টেজে করতে, বা আমার ক্রিয়েশন দিয়ে করতে। কোনোদিন হয়তো হবে। এসএসএফ সম্পর্কে একটু কথা বলি, কারণ এটা একটা এমন একটি অনুষ্ঠান কলকাতার বুকে ঘটে যেটা কিন্তু খুবই মানে সারা ন্যাশনাল ওয়াইড খুব পপুলার। এইটা সম্পর্কে একটু যদি বলেন। মানে এটা অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমি বলি 2009-তে খান সাহেব চলে যান। তারপর আমার একটা চিন্তাভাবনা ছিল যে আমার 2 ওস্তাদকে ডেডিকেট করে কিছু একটা করব, কিন্তু একটা সুযোগ চাইছিলাম যে মানে যেমন তেমন করে নয়, ইট হ্যাজ টু বি এ বিগ ব্যাং। মানে ওনাদের লেভেলের অনুযায়ী যতক্ষণ না করতে পারছি আমি করব। ঠিক ঘটনাচক্রে ওই ভাবতে 2012 এসে গেল। তারপরে গুরুজি পণ্ডিত রবিশঙ্করজি চলে গেলেন। তখন আমি ঠিক করলাম যে প্রথমবারটা আমরা এই দুজনকে ডেডিকেট করে করব। তো কলকাতা শহরে আমি তো একজন শিল্পী, আমি তো আর মানে ওই অর্গানাইজার নই, সুতরাং প্রচুর বেগ পেতে হয়েছে। এবং শুরু করলাম আমার খুব কম মানুষজন সঙ্গে নিয়ে আর কি। এখনও খুবই কম মানুষজন, আমি, আমার স্ত্রী, আমার পুত্র, এখন পুত্রবধূ হয়েছে,
আর আমার কিছু স্টুডেন্টস, আর এই সৌম্য যে আমার যে সেক্রেটারি, ও ইভেন্টটাও দেখে ইত্যাদি, এই কজন মিলে। তো বেশ বেশ কিছু লোকজন আমাকে যারা ভালোবাসে বলছে না না নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। ওই করতে করতে তারপরে স্পন্সরশিপ খুঁজতে খুঁজতে কিছু এলো। এবং প্রথমবারের অনুষ্ঠানটা আমরা প্রথম দিনটা হোল নাইট রেখেছিলাম। সেটা আর কোনো দিন হবে না। তার কারণ হচ্ছে ফার্স্ট আর্টিস্ট রাত্রি 10টায় পণ্ডিত শিবকুমার শর্মা, সেকেন্ড আর্টিস্ট পণ্ডিত বিরজু মহারাজ উইথ শুভঙ্কর, পণ্ডিত শিবকুমার শর্মা উইথ পণ্ডিত অরিন্দ্র চ্যাটার্জি, সেকেন্ড আইটেম পণ্ডিত বিরজু মহারাজ উইথ শুভঙ্কর, থার্ড আইটেম পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, লাস্ট আইটেম পণ্ডিত যশরাজ। 10টায় শুরু হয়েছে, 6:50 শেষ হয়েছে। 4টে আইটেম, হ্যাঁ, প্যাকড অডিটোরিয়াম ফার্স্ট ডে। সেকেন্ড ডে হলো প্রথমে আমার খলিফা ওস্তাদ আশিস খাঁ সাহেব উইথ পণ্ডিত স্বপন চৌধুরী, তারপরে আমার আর এক গুরুমা, মানে আমার স্ত্রীর গুরু গিরিজা দেবীজি, লাস্ট আইটেম জাকির হোসেন সোলো। হ্যাঁ, 4টে থেকে 10টা। সেটা একটা মানে খুবই একটা সাকসেসফুল হলো। এইবারে যখন হলো একটা সাড়া পড়লো, তখন বললো এটা তো বন্ধ করা যাবে না। তো দ্বিতীয়বারে যখন আমি করতে গেলাম তখন একটা সাংঘাতিক ধাক্কা খেলাম। এই যে বলছিলেন না যে ধাক্কাগুলো কীরকম হয়েছে, এটা একটা ধাক্কা হলো। তখন কিছু মানুষজন যারা অনুষ্ঠান অনেক ইভেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছে, এরা এসে বললো আপনার মতো শিল্পী আপনি কি দাঁড়ে দাঁড়ে পয়সা চাইবেন, আর আপনার কাজ অন্য, আমরা সব দেখে দিচ্ছি। তো সেইবারে কি আর্টিস্ট, সেইবারে রাশিদ খান, ভেঙ্কটেশ কুমার, স্বপন চৌধুরী সোলো, কুশল দাস সেতার, আর জাকির হোসেন, শঙ্কর মহাদেবন, ইউ শ্রীনিবাস, আর সেলভা গণেশ। জন ম্যাকলাফলিন সেবার আসেনি, শক্তি পুরোটা হলো। 27 লাখ টাকা পকেট থেকে দিলাম, 27 লাখ টাকা। সেই যারা এলো আমাকে উপকার করতে, তারা সম্পূর্ণটা ডুবিয়ে দিয়ে আমাকে চলে গেল। সায়েন্স সিটি অডিটোরিয়াম, জাকির হোসেন প্রোগ্রাম হচ্ছে, জাকির হোসেন এমনি এমনি করে দেখছেন। আমি বললাম যে এই ঘটনা হয়েছে, বলেন ঠিক হ্যাঁ। 2.5 ঘন্টা বাজিয়েছিলেন ওরা, আমাকে পুরো ডুবিয়ে দিয়েছিল। এবং তখন আমার মনে হয়েছিল যে আমি আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবো না। এটা তো বিরাট, মানে 27 লাখ টাকা। এবং আমাকে বাঁচিয়েছিল আমার খুব কাছের বন্ধুরা, ক্যাশ লোন করে করে টাকা জোগাড় করত। কারণ আমি তো আমার অনেকে মনে করেন যে আমার অনুষ্ঠানে ক্লাসিক্যাল আর্টিস্ট যারা আসেন তারা পয়সা নেন না, তা তো আমি কোনোদিন হতে দিইনি। কারণ আমার গুরু কোনোদিন চাননি, আমি প্রত্যেককে তারা যা পয়সা বলেছেন সেই পয়সা দিয়েছি। সেই পয়সা আমি আমার নিজের মুখ, মানে আমি তো লজ্জায় সাংঘাতিক অবস্থা। ওই টাকা আমাদের কত কমিটমেন্ট যা আছে তা দিতেই হবে। তার পরের বছর আরেকটি সংস্থা আমাকে হেল্প করলো, বললেন না এটা বন্ধ করবেন না। তখন চালু হলো, এবং সেই যে একটা শিক্ষা হলো, তখন আমার ছেলে, ও অ্যাকচুয়ালি MBA মার্কেটিং, ও তো জানে ব্যাপারটা। এইবারে ও কাজ নিজে নিজে করা শুরু করলো, এবং সেইখান থেকে আস্তে 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 আমি দাঁড়ালাম। এবং আরেকটা ডিসিশন নিলাম আমরা, সেটা হচ্ছে যে আমরা হোল নাইট প্রোগ্রাম করব না। কারণ হোল নাইটে যেটা প্রবলেম, হোল নাইটের এখন না মানুষ অত রাত জাগতে পারে না। এই জন্য টাইমটা দেখবেন আমাদের দুপুরবেলা 2টো থেকে রাত 10টা, এই লাঞ্চ করে আসছে, ওখানে প্রচুর খাওয়ার দাওয়ার বন্দোবস্ত থাকছে, সারাদিন ধরে গান বাজনা শুনছে, খাচ্ছে, আবার ঢুকছে, রাত্রিবেলা গিয়ে ডিনার করছে। সেই করে আস্তে 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 সারা পৃথিবী থেকে মানুষ আসেন এখন। হ্যাঁ, এবং ওই সময়টা একটা ক্যালেন্ডার করে নিয়েছে, কারণ আমাদের ডেটটা ফিক্স। তো এইভাবে আস্তে আস্তে করতে করতে দেখলাম 10 বছর হয়ে গেল। 2022 সালে খাঁ সাহেবের 100 বছর।
সেই সময় একমাত্র আমরা যেটা চেয়েছিলাম সেটা করতে পারলাম, সেটা হচ্ছে সারা ভারতবর্ষে 4টে শহরে 10 দিন ধরে করেছিলাম, প্রত্যেকটা সোল্ড আউট। এবং আমাদের আরেকটা যেটা আমি চেয়েছিলাম বা আমরা এখনও করি, সেটা হচ্ছে যে সারা ভারতবর্ষ থেকে একদম হ্যান্ডপিকড বেস্ট অফ দ্য ইয়াং ট্যালেন্টস, কারণ ওটা একটা আমাদের বড় লক্ষ্য যে আমাদের এই ক্যারি ফরওয়ার্ড যারা করবে তাদেরকে তো প্ল্যাটফর্ম দিতে হবে। তো এখন দেখবেন একজন জুনিয়র, দুজন জুনিয়র থাকে, পরে সিনিয়ররা থাকে, একদম তাই। এবার এই লোকজন আসছে এবং অনেক জুনিয়র আর্টিস্ট এবং যারা এখানে বেশি প্রোগ্রাম করেননি, প্রথম প্রোগ্রাম, যেমন আমি একজন নামী শিল্পীর কথা বলছি, মালিনী অবস্থি। আমার অনুষ্ঠান থেকে সে ওয়ান অফ দ্য বেস্ট আইটেমস হলো মালিনী অবস্থি এখন তো এত প্রোগ্রাম করছে এখানে, কলকাতাতেও সব জায়গায়। ঠিকই, এরকম বহু শিল্পীকে আমরা এখানে প্রেজেন্ট করেছি, যারা এখন তো সারা ভারতবর্ষ থেকে সব আর্টিস্ট চান যে আমরা একদমই। এবং এইটা একটা এমন প্রপার্টি তৈরি হচ্ছে, এমন একটা লেগাসি তৈরি হচ্ছে। হ্যাঁ, সেইটা আমরা যেটা করতে চেয়েছিলাম, যেটাতে খুব বেশি করে আমি বলবো যে নিন্দ্রায়ুদের ভূমিকাটা, কারণ ও তো আজকের জেনারেশনের ছেলে, ঠিক, আর ওকে সবাই ভালোবাসে, মানে ও সারা ভারতবর্ষের সমস্ত ইয়াং ট্যালেন্ট থেকে শুরু করে সবাইকে নিয়েও কাজ করে। ফলে ওর যে দৃষ্টিভঙ্গি, আমাদের আগের যে দৃষ্টিভঙ্গি ছিল যে একটা ম্যারাপ বেঁধে পিছনে একটা ফেস্টুন ঝুলিয়ে দিলে ক্লাসিক্যাল প্রোগ্রাম, সেটা কেন হবে? সেটাই হচ্ছে প্রেজেন্টেশনের জায়গা। আমরা প্রমোশনসের জন্য যা বাজেট রাখি সেইটা কাজ হয়েছে, এবং স্টেজ থেকে শুরু করে সব দেখেছেন, স্টেজ থেকে সাউন্ড থেকে মানে ওভারঅল পরিবেশটা থেকে এভরিথিং, সেই জায়গাটা যেন লোকে একদম অন্যরকম লাগে, সেইটা আমরা করার চেষ্টা করেছি এবং সেই জন্যই হয়তো সাকসেসটা এসেছে। এবং আমরা একদম অন্যরকম, মানে তার মধ্যে আমরা নিজেরা খুব বেশি করে ইনভলভ থাকি, যেন ওই অতটা ফর্মালিটি না থাকে। আমরা খুব ইনফর্মালি করি, কিন্তু তার মধ্যে ওই আর্টিস্টরা যেটা চান, কারণ আমি এটা বুঝতে পারি যে আমি একটা অনুষ্ঠানে গিয়ে আমি কি চাই। এক্স্যাক্টলি। তো সেই প্রত্যেক শিল্পী, আমি প্রত্যেককেই বলি যে পিছনে যার ছবি আছে তাকে মনে করে আপনারা গান বাজনা করবেন, এবং এভরিবডি এট সাইড। যে এখানে আমাকে একবার মনে আছে শিবজি জাকিরজি হচ্ছে, ইউ ওন্ট বিলিভ, সেদিনকে বোধ হয় 5,500 লোক হয়েছে, মানে পাগলের মতো অবস্থা ওখানে। আমাদের খুবই কাছের দেবাশিস কুমার, উনি এসছেন। আমি বলছি, দেবাশিস দা কী করবো? বলছে সব হয়ে যাবে, কোনো চিন্তা করবেন না। শিবজি বলছেন, আপনারা যারা চান এই স্টেজে এসে বসুন, এরকম বলছেন। হ্যাঁ, কেউ কিচ্ছু বলেনি, সবাই মানে 1,000 টাকার টিকিট কেটেও হয়তো জায়গা পাননি, তারা নিচে বসে পড়েছেন। আমি বলছি গান বাজনাটা একবার শুরু হোক। এবং সেদিন যা বাজিয়েছেন, আমাকে রাত্রি 1:45টার সময় শিবজি ফোন করে আমায় বলছেন যে তেজেন আজ খাসাব নে মুঝসে বজওয়া লিয়া, এমন বাজনা বাজিয়েছেন জাকিরজি ওনার। তো যাই হোক, এই করে চলছে। তারপরে এটা 13th ইয়ার, জাকিরজি 11 বছর বাজলেন। এইটাই আর কি সব থেকে দুঃখের কথা, যে ওইটা একটা আমাদের স্টার অ্যাট্রাকশন থাকতো। তো তো যাই হোক, এইবারেও একটা অন্যরকম করে সাজানো হয়েছে, দেখা যাক কীরকম। আমাদের যেটা সত্যি সেটাকে তো মেনে নিতেই হবে। ঠিক। এই যে জাকিরজির কথা বললেন, আর আপনার সঙ্গে তো এত প্রত্যেকবার বাজিয়েছেন, এই জাকির হোসেন এত বড় একটা নাম, বা এরপরে আজকে প্রথমেই কথা হচ্ছিল যে জাকির হোসেন এমন একটা নক্ষত্র, যে নক্ষত্রর মতো আর নক্ষত্র হবে বলে আমি বিশ্বাস করি না, অনেকেই করেন না আমার মনে হয়। কি আলাদা ছিল ওনার মধ্যে যে ওনাকে এত বড় করে দিল একজন তবলিয়া হিসাবে? দেখুন, তবলিয়া হিসেবে ওনার তো একটা জায়গা আছে, কিন্তু আরও অনেকগুলো জিনিস লাগে যেগুলো আমার মনে হয়, আমি একজন মানে খুবই ক্ষুদ্র সঙ্গীতের একজন স্টুডেন্ট হিসাবে যেটা আমার মনে হয়েছে ওনাকে এত বছর, কারণ উনি আমার সঙ্গে প্রথম বাজার 1989-90-তে, তারপরে এত বছর ধরে অনেক অনুষ্ঠান বাজিয়েছি আমরা, বা ওনার কাছ থেকে ওনার সঙ্গে। যাই হোক, সেটা হচ্ছে যে ওনার ইনটিউশন, একজনকে স্পেকুলেট করে একজনকে বুঝে যে সঙ্গত, মানে আমি ওনার সঙ্গে বাজাতে গিয়ে দেখেছি, অনেক দিন বাদে বাজাচ্ছি,
উনি আমাকে পুরোটা রিড করছেন, আমি কি এই যে আনপ্রেডিক্টেবিলিটি ওটা উনি জয় করেছিলেন, মানে ওই আনপ্রেডিক্টেবিলিটিটা উনি প্রেডিক্টেবল করে দিচ্ছেন, উনি বুঝতে পারতেন, থট রিড করতে পারতেন। সেটা শুধুমাত্র বাজনার ক্ষেত্রে নয়, মানুষকে আপনার সঙ্গে প্রথম দেখছেন তো, আজ থেকে 10 বছর পরে যেখানে দেখাবে আপনার নাম ধরে ডাকবেন, বহু ক্ষেত্রে দেখেছি। নাইট ওয়াচের মতো ওনার দৃষ্টি। একবার আমার মনে আছে 1995 টাইপ হবে কি 4 এরকম হবে, তো ওনার প্রোগ্রাম আছে, আমার সঙ্গে তন্ময় বোস, ও তখন আমার সঙ্গে ট্যুর করছে, আমরা গেছি ওনার প্রোগ্রামে, একটু দেরি হয়েছে, প্রোগ্রামের পরে বলছে ক্যা বাজায় আপনি, বলছে ঝুট মত বলো मैंने देख लिया तुम कितने बजे आया। ওই অন্ধকারের মধ্যে আমরা বসেছি, সামনেও বসিনি, মাঝখানে বসেছি, উনি টাইমটা বলে দিলেন যে তুমি এই সময়, আর উনি তখন বাজাচ্ছেন, মানে ওটার মধ্যেও ঢুকে আছেন। তারপর হ্যাঁ, ওনার একটা অন্যরকম ক্ষমতা ছিল, মানে এই যে মানুষকে আপন করা, মানুষের সঙ্গে ব্যবহার, ওনার কাছে যে কত কিছু শিখেছি ভাবা যায় না। আমাদের গুরুরা অনেকেই, প্রত্যেকেই, এই যে কুমারদা বলুন, স্বপনদা বলুন, অনিন্দ্যদা বলুন, এদের কাছ থেকেও প্রচুর শিখেছি। বিশেষত পণ্ডিত স্বপন চৌধুরী, উনি আমার আর একটা বড় জায়গা, কারণ ওনার সূত্রেই কিন্তু আমি উস্তাদ আলিয়াবুর খাঁ সাহেবের কাছে গিয়েছি, এবং আমার প্রথম ন্যাশনাল প্রোগ্রাম, রেডিও ন্যাশনাল প্রোগ্রাম ওনার সঙ্গে, রেডিও সঙ্গীত সম্মেলন ফার্স্ট ওনার সঙ্গে, ফার্স্ট HMV রেকর্ডিং স্বপন চৌধুরীর সঙ্গে, সব কটা। এবং স্বপনদা আমাকে ভীষণ ভালোবাসেন এখনও। এই বছরই এই কামিং SSF উনি আমার সঙ্গে বাজাচ্ছেন। তো তারও তো একটা জায়গা আছে সাংঘাতিক। এবং জাকিরজি ওনাকে কী যে ভালোবাসতেন, মানে শ্রদ্ধা করতেন, সে ভাবা যায় না। যারা ওনার 75-এর সময় যারা জাকিরজি ছিলেন, উনিও ছিলেন, সেই দৃশ্যটা এখনও লোকে মনে করে, যে উনি হঠাৎ করে মুখে বলে ওনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, সেটা অসাধারণ দৃশ্য। এবং ওটা ভাইরালও আছে, ওই ছবিটা জাকিরজিকে জড়িয়ে ধরেছেন। এনিওয়ে, তো সেইটার একটা ব্যাপার। প্লাস ওনার যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওনার ইন্টারন্যাশনালি যে ভিউজটা ছিল, উনি এত ধরনের মিউজিকের সঙ্গে কাজ করেছেন, তার মধ্যে ঢুকেছেন, সেগুলো জেনেছেন, এতবার গ্র্যামি পেয়েছেন, এমনি পাননি, এত লোকের সঙ্গে কাজ করেছেন। কিন্তু উনি যখন নিজের সাবজেক্টে বাজাচ্ছেন, তখন কিন্তু মনে হচ্ছে যে উইটা ছাড়া আর উনি কিচ্ছু দেখেন। এক্স্যাক্টলি। তো প্রচুর কিছু আছে, মানে এটা ঠিক আমার মতো এত ছোটোখাটো শিল্পী বলতে পারবেন না, মানে ওনাকে অ্যাসেস করা আমার বুদ্ধিতে হবে না। তবে এইটা একটা বিরাট, আমার কাছে একটা বিরাট ভাগ্য যে আমার জীবিত দশায় এরকম একজন শিল্পীকে দেখতে পেলাম, শুনতে পেলাম, ওনার আশীর্বাদ পেয়েছি, ওনার সঙ্গে স্টেজ শেয়ার করতে পেরেছি। এর থেকে বলার কিছু নেই। এবং প্রতি মুহূর্তে ওটা আমরা মিস করি। এবং আমার মনে আছে ঠিক 1 বছর আগে, 1 বছর কদিন হয়েছে, 11ই অগস্ট সম্ভবত ডেটটা ছিল, উনি গুরু পূর্ণিমার প্রোগ্রাম, যেটা উনি এই সময় আসেন, সেই ছবিটা খুব ভাইরাল হয়েছে ছিল আর কি, যে আমার বাজনা ওনার বাজনার ঠিক আগে, সেখানে হেন কোনো পারকাশন প্লেয়ার নেই যিনি, শিবমণি থেকে শুরু করে সবাই, তাতে সুরেশ তালওয়ালকার, অনিন্দদা এবং আমাকে উনি ফেলিসিটেট করেন। তারপরে আমার বাজনা হয়, তারপরে উনি বাজান, এবং সেটাই শেষ দেখা ওনার সাথে। যাই হোক, আর কি কিছু বলার নেই। তো সবাই তো থাকবেন না জানি, কিন্তু এই ধরনের জাকিরজির চলে যাওয়াটা একটা বড়, বেশ মানে এত বড় ক্ষতি, খুব এটাকে সামলানো, ধাক্কাটা সময় লাগবে। সত্যিই তাই। এবং প্রত্যেকটা, আমার মনে হয় প্রত্যেক ইয়াং তবলা প্লেয়ার বা তবলাকে, ঈশানের সঙ্গে আমার কথা হয়েছিল, তবলাকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া এইভাবে, এবং নিজে সব রকম বাজনায় যে এত পারফেক্ট কি করে একটা মানুষ হতে পারে, মানে এটা জাস্ট ইনক্রেডিবল। শব্দটাকে নিয়ে উনি ভেবেছেন, মিউজিকটাকে নিয়ে ভেবেছেন, উনি একটা, মানে উনি সত্যিই একটা ওই একটা অন্য জায়গার মানুষ। ওই বলে না, মানে এক জীবনে সিদ্ধি হওয়া
খুব বেশি মানুষকে হয় না, হয়তো উনি সিদ্ধি লাভ করেছিলেন। ওনার সাউন্ড শুনে তো সেরকমই, মানে এমন এমন ভাবাই যায় না। যাই হোক, প্রত্যেক মানুষকেই চলে যেতে হয় একটা মানুষ পয়েন্টে। মানে আমাদের এই যে 4 জন তবলা বাদক, জাকির হোসেন, পণ্ডিত স্বপন চৌধুরী, পণ্ডিত কুমার বোস, পণ্ডিত অনিন্দ্য চ্যাটার্জি, এদের মানে জায়গা কে নেবে আমি জানি না, কারণ এদের যে অবদান, এই অবদান ভাবা যায় না যে এরা কোন জায়গায় তবলাকে নিয়ে গেছেন। প্রত্যেকেই তার নিজের নিজের জায়গায়, নিজের ঘরানায় সাংঘাতিক জায়গায় নিয়ে গেছেন। এই এসএসএফ তো আসছে আবার, মানে এইবারও হবে, অবশ্যই দেখতে যাও। এসএসএফ এর সময় আমাদের কথা হচ্ছিল যে আমরা কিছু একটা করার চেষ্টা করব যাতে আমরাও এই এসএসএফ এর সঙ্গে কোনো না কোনোভাবে জুড়ে যেতে পারি আর কি। কারণ এসএসএফ বিষয়টা আমার এত, মানে এটা এমন একটা বিষয় যেটা মোটামুটি আমার এবং প্রেমাশিসের, প্রেমাশিস তো প্রতিবারই যায়, আমি গত 3 বছর হলো বোধহয় প্রতিবারই যাওয়া শুরু করেছি। আপনার সঙ্গে তো সেই অর্থে আলাপ ছিল না। সো আজকের এপিসোড এখানেই শেষ করবো আমরা, কিন্তু আমার মনে হচ্ছে যে এই আড্ডাটা আরও কন্টিনিউ হলে ভালো হতো, কিন্তু আমাদের এটা টাইম ডিউরেশনের ব্যাপারটা কতক্ষণ হয়েছে আমাদের? ঠিক আছে, 1 ঘন্টা 14 মিনিট। তো 1 ঘন্টা 14 মিনিট ধরে, মানে কিছুই না, এখনও মনে হচ্ছে আমি আরও প্রচুর মানুষের সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করি, আপনার জার্নি সম্পর্কে জিজ্ঞেস করি। তবুও যতটুকু এইটুকু সীমিত সময়ের মধ্যে আপনাকে পেলাম, প্রথম কথা হলো থ্যাংক ইউ সো মাচ আপনি আর সময় দেওয়ার জন্য, এবং এতটা খোলামেলা এবং ক্যান্ডিড আড্ডাটা আমার সঙ্গে দেওয়ার জন্য, এবং প্রচুর কিছু শেখানোর জন্য। না, শেখানো মানে কি, আমার ভালো লাগে এই কথাগুলো। এখন মনে হয় মানে এই কথাগুলো বলতে পারি আর কি। মানে আমার মনে হয় যে এই কথাগুলো একটু লোকের কাছে পৌঁছানো উচিত। ঠিক। তাহলে মানে আমরা ভীষণভাবে কনফিউজড হয়ে যাই, এবং মানুষ, শ্রোতারা কিন্তু ভালো জিনিস চায় একদম। এবং ভালো জিনিস দিলে যে দুহাত উপর করে খেতে পারেন তার প্রচুর প্রমাণ আমরা পেয়েছি, পাবো। সত্যিই তো তাই। মানে আমি এই যে আপনি বললেন এই কনভারসেশনগুলো যাওয়া উচিত, আমিও খুবই সেইখান থেকেই মানে আপনাকে বললাম যে আপনার সঙ্গে আমি একটা এপিসোড করতে চাই। তার কারণ আমার মনে হয় যে এই ধরনের কনভারসেশন বা আপনার কাছ থেকে আমি যা পেলাম এই কনভারসেশনে, সেগুলো আরও বেশি হওয়া উচিত, আরও বেশি মানুষের কাছ থেকে। কি আর একটা জিনিস আমি বলা হয়নি, সেটা আমি বলছি। সেটা হচ্ছে যে আমার নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি যে শব্দটা হচ্ছে হিউমিলিটি। এটা আমি দেখেছি যে মানে ওরকম উপরে পাহাড়ের চূড়ায় থাকলে কতটা ডাউন টু আর্থ থাকা যায়। আমি দেখেছি অনেক মানুষকে, তার মধ্যে একজন পণ্ডিত রবিশঙ্কর, একজন ওস্তাদ আলী আকবর খান সাহেব, আরও অনেক শিল্পী, ওস্তাদ জাকির হোসেন, পণ্ডিত স্বপন চৌধুরী, কুমারদা, এদের সবাইকে তো দেখেইছি। কিন্তু যেটা শেখার সেটা হচ্ছে যে রুটকে না ভুলে আমি কোথায় আছি সেটাকে আমি ভুলে যাই। আমার সাবজেক্টের জায়গায় আমার কনভিকশন, আমার কনফিডেন্স লেভেল, সেখানে কেউ ধাক্কা দিতে পারবে না। কিন্তু আমি কখনো এমন কোনো ব্যবহার বা এমন কিছু মানুষকে বলবো না যেটাতে বেশি করে প্রমাণ হয় যে আমি মুখ দিয়ে বলতে চাইছি যে আমি কিন্তু তোমার থেকে বড়। এটা একটা বড় শিক্ষা আমার গুরুদের কাছ থেকে পেয়েছি। কারণ এখনকার দিনে মনে হয় যে এখন অনেক ছেলেপিলেকে দেখি যে একটু এরম ব্যাপার, এরম ব্যাপারটা মানে পৃথিবীটা একটু মাথা উঁচু করে এইভাবে দেখলেই কিন্তু বোঝা যায় যে আমি একটা এইটুকু পিঁপড়ের থেকেও ছোট। আমি যেটুকু করেছি আমার পিঁপড়ের থেকেও ছোট, কত মানুষ কত কিছু করছে। এটা আসলে মনে হয় যে কোনো মানুষ যারা যত বড় হয়, আপনি যেরকম নিজের জায়গায় নিজের একটা আইডেন্টিটি তৈরি করেছেন সরদে, তেমনি বাকি শিল্পীরাও তারা যখন একটা পয়েন্টে পৌঁছয় তখন কিন্তু তাদের মনে হয় আমার ওই যে জার্নিটা দিয়ে তারা যান, তাদের বোধ হয় প্রত্যেকটা জার্নিতে মনে হয় সত্যি তো মানে পৃথিবীটাতে এত বড় আর এত বড় বড় শিল্পীরা আছেন। মানে আমার যেমন সবসময় মনে হয় যে
কিছুই কি করে উঠতে পারবো জীবনে, কিছুই কি শিখে উঠতে পারবো জীবনে, মানে মিউজিকটাকেই কি সম্পূর্ণভাবে ভেতর থেকে উপলব্ধি করতে পারবো কোনো দিন? সব থেকে আমার মনে হয় যেটা সব থেকে বেশি দরকার, যে আই হ্যাভ টু বি অনেস্ট উইথ মাই সাবজেক্ট। আমি যেটা করছি সেই কাজটা অনেস্টলি 100% দিতে পারছি তো। 100% অনেকে দিয়েও কিছু হয় না, কিন্তু 100% দেওয়ার পরে তখন একটা যে কোনো ক্ষোভ থাকে না বা খেদ থাকে না, যে আমি তো পুরোটা দিয়েছি তবুও হলো না। অনেক শিল্পী আছেন যারা হয়তো আমার থেকেও অনেক বেশি ট্যালেন্টেড হতে পারে, তারা হয়তো অনেকে কিছু পাননি, অনেকে আছে, হতেই পারে। কিন্তু আমার একটা বক্তব্য, অনেকেই বলেন যে এ তো ওই আছে ওই আছে, পলিটিক্স হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। এইগুলো কিন্তু মানে পিছিয়ে আসার লক্ষণ আমার মনে হয়। যে একটা জায়গা পর্যন্ত নিশ্চয়ই আমার কিছু একটা কমই আছে, তার জন্য হচ্ছে না, সেটার চেষ্টা করাটা বরং ভালো। কিন্তু আমার মনে হয় যে এইটা না ভাবা ভালো যে ও না না, ও ঠিকভাবে হয়নি ব্যাপারটা। এই ঠিকভাবে হয়নি এটা আমার জীবন দিয়ে দেখেছি। যদি অনেস্টি থাকে এবং লাগাওটা যদি থাকে, কোনো না কোনো সময় তার একটা ফল পাওয়া যায়। আজকে ঠিক এই থটটা নিয়েই এই এপিসোডটা শেষ করবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর কামিং। আজকের এপিসোড এখানেই শেষ করছি। এরকম আরও কনভারসেশন শুনতে আমাদের সঙ্গে তো থাকতেই হবে। তার সঙ্গে এই কনভারসেশনটায় কী মনে হলো, এই পডকাস্টটা শুনে কি লাগলো, বা কি কি এক্স্যাক্টলি পাওয়া গেল পণ্ডিতজির কথা শুনে, সেটাও অবশ্যই জানাবেন, আমাদের লিখে জানাবেন। কেমন লাগলো সেটা তো জানাবেনই। আজকের এপিসোড এখানেই শেষ করছি। তার আগে এই পুরো কনভারসেশনটার থেকে আমার মনে হয় যেটা পাওয়া যায় গেল সেটা হলো পজিটিভিটি। আর আমার লাস্ট তাকিয়া কালামটা তো আপনারা জানেন, স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।